আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আর কথাবার্তা শোনা যাচ্ছে কিনা একটু জানাই দাও। আর সবকিছু ক্লিয়ার আর কি, মানে সবকিছু ঠিক আছে কিনা এটা জাস্ট জানাও আর কি আমাকে। যারা যারা হচ্ছে সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে আমরা হচ্ছে এখনই মোটামুটি ক্লাস শুরু করে দিব, দেরি করবো না আর কি বেশি। হ্যাঁ, ওকে, সবকিছু শোনা যাচ্ছে তাইলে না? আর একদম বোর্ড টোড যা আছে সবকিছু ক্লিয়ার? কোনো কিছু ব্লাড ক্লার হলে আমাদেরকে জানাও, তাহলে আমরা হচ্ছে এই সাইড থেকে টেকনিক্যাল ডিফিকাল্টি গুলা হচ্ছে সলভ করে ফেলবো আর কি। ঠিক আছে? তাহলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, ওকে, তাহলে আমরা আসো আজকে ক্লাস শুরু করি। ঠিক আছে, ওকে। ভিডিও প্রবলেম, ব্লার হয়েছে, এবার কি ঠিক আছে ভাই? ভিডিও, আচ্ছা, আমাদের দিক থেকে সবকিছু ঠিক আছে। তোমার তাহলে নেট কানেকশনের সমস্যা, ঠিক আছে? কারণ হচ্ছে এই যে আমার সামনে হচ্ছে এই ট্যাব আছে, সুতরাং আমি দেখতে পাচ্ছি আমার এখানে যে ক্লিয়ার আর কি সবকিছু। হ্যাঁ, সুতরাং আমার এখানে ব্লার নাই। আমরা একটু পরে নামাজের বিরতি দিব, সমস্যা নেই। হ্যাঁ, আজান দিচ্ছে, আমি বুঝতে পারছি। ওকে, আমরা তাহলে শুরু করি। আমরা প্রথমে পড়বো হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি এমসিকিউ গুলা দেখবো, আর এরপরে ভেক্টর দেখবো, তারপর হচ্ছে সম্ভাবনা দেখবো। ঠিক আছে, আসো আমরা শুরু করি। বলছে এই এ বি সি শীর্ষ বিশিষ্ট এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটি? তাহলে আমাদের হচ্ছে তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দুর হচ্ছে ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, তো আসো আমরা হচ্ছে এটার ক্ষেত্রফলটা বের করি। তাহলে আমরা জানি ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এরকম, যে -1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 1, তারপর আবার -1, তারপরে হচ্ছে 2, 5, তারপর হচ্ছে 3, তারপর 2। তো আমরা জানি হচ্ছে কি করতে হয়, শোলেস নিয়ম বলি আমরা এটাকে, যে জুতার ফিতার মতো ক্রস করতে হয়। একবারের ক্রস গুলাতে হচ্ছে প্লাস হয়, বিপরীতের ক্রস গুলা হচ্ছে মাইনাস হয়। তাহলে আমরা যদি এখান থেকে করি, তাহলে এইটা আর এটা গুণ করলে হচ্ছে -5, এটা করলে হচ্ছে +6, এটা করলে হচ্ছে +2, উল্টা দিক থেকে করলে হচ্ছে +3, এদিক থেকে করলে হচ্ছে -5, এদিক থেকে করলে হচ্ছে -4। ঠিক আছে, তাহলে এখন হাফ ইন্টু হচ্ছে -5 +6 হচ্ছে +1, +1 আর +2 হচ্ছে +3, +3 +3 হচ্ছে 6, 6 - 5 হচ্ছে গিয়ে 1, 1 - 3 হচ্ছে গিয়ে 1 - 4 হচ্ছে গিয়া -3 আসে। তাহলে ওকে, এখন আমাদের হচ্ছে এখানে ক্ষেত্রফলের মানটা নেগেটিভ আসে, তো এই জন্য আমরা কি করব, সেফ জোনে থাকার জন্য যখনই আমরা ম্যাথটা স্টার্ট করব, তখন এই যে এইটার সামনে এরকম দুইটা মডুলাস চিহ্ন হচ্ছে দিয়ে দেব। এই মডুলাস চিহ্নগুলা কি করবে, পরবর্তীতে আমরা যখন হচ্ছে নেগেটিভ ভ্যালু পাবো, এইটাকে সে হচ্ছে পজিটিভ করে দিবে। তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে কত, 3/2। তাহলে আনসার হচ্ছে কত, 3/2। হ্যাঁ, নামাজের ব্রেক দিব ফাহিম, আমরা দুই একটা স্লাইড পড়াই হচ্ছে নামাজের ব্রেকটা দিয়ে দিব, সমস্যা নেই। একটু মাত্র তো আজান দিচ্ছে, আমরাও ব্রেক দিয়ে দিব আর কি। ঠিক আছে, আচ্ছা, পরে আসো। বলছে x+3y+5 = 0, mx+y+6 = 0 রেখাদ্বয় পরস্পর লম্ব হলে m এর মান নির্ণয় করো। তো আমরা হচ্ছে এটা আগে শর্টকাট শিখাই আর কি। ধরো আমাদের যদি এরকম থাকে ax + by + c = 0, এই রেখার ঢাল শর্টকাটে বের করার পদ্ধতি হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এই শর্টকাটটা একটু মনে রাখবা। কোন সরলরেখার ঢাল নির্ণয় করার শর্টকাট পদ্ধতি হচ্ছে এইটা। যদি সরলরেখা সমীকরণ যদি দেয়া থাকে, ওইটা থেকে ঢাল বের করার সিস্টেম হচ্ছে, শর্টকাট হচ্ছে এটা। তাহলে কি আসবে, এটা a/b আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলছে এই দুইটা সরলরেখা হচ্ছে পরস্পর লম্ব। তাহলে প্রথম সরলরেখাটার মানে প্রথম যেটা দেওয়া আছে ওইটার ঢাল কত আসবে, -1/3। আর পরে যেটা দেওয়া আছে m2, ওইটার ঢাল আসবে কত, -m/1। তাহলে আমাদের বলছে পরস্পর লম্ব হলে, দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ঢালের গুণফল, কত হবে, -1। তাহলে প্রথমটার ঢাল হচ্ছে কত, -1/3, দ্বিতীয়টার ঢাল হচ্ছে -m = -1। তাহলে এখান থেকে আমরা দেখতেছি m আসতেছে কত, -3। তাহলে আমাদের m এর মান কত, -3। দেখো বুঝছো কিনা সবাই? কোনটা বুঝো নাই? শেঠি, তোমার নাম আমি জানি না কি। আচ্ছা, আরেকটু, আমরা হচ্ছে বললাম যে প্রথমে হচ্ছে যে যদি কোনো সরলরেখার সমীকরণ দেয়া থাকে, তার শর্টকাটে ঢাল বের করার ফর্মুলা হচ্ছে এইটা,
শর্টকাটে ঢাল বের করার ফর্মুলা হচ্ছে এইটা। এখন এটা তো আমরা জানলাম, এরপরে বলছি যে এই দুইটা সরলরেখা হচ্ছে দেওয়া আছে এবং তাদের রেখা দেওয়া হচ্ছে পরস্পর লম্ব। আমরা জানি যে পরস্পর লম্ব হলে শর্ত হচ্ছে তাদের দুইটার ঢালের গুণফল কত হবে, -1। তাহলে প্রথমটা ঢাল হচ্ছে কত, -1/3, দ্বিতীয়টা ঢাল হচ্ছে -m। তাহলে দুইটাকে গুণ করলে সেখান থেকে আমরা m এর মান বের করছি। ক্লিয়ার সবাই? মাইনাস, এটা শর্ত, এটা শর্ত, দুইটা সরলরেখা লম্ব হওয়ার শর্ত, দুইটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত। এটা তোমাদের বইতেই আছে, লম্ব হওয়ার, দুইটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত। ঠিক আছে, এটা হচ্ছে দুইটি সরলরেখার হচ্ছে লম্ব হওয়ার শর্ত। ঠিক আছে, ওই শর্ত থেকে আমরা এটা বের করছি। তারপরে দেখো শেষের দুই লাইন বুঝো না কেন, এই যে m1 এর মান হচ্ছে এটা বসাইছি, m2 এর মান হচ্ছে এটা বসাইছি। এখন তুমি এই দুইটা গুণ করো, কত আসবে? আরে ভেঙে ভেঙে করাই, আসো তোমাদেরকে হচ্ছে এভাবে করাইলে হচ্ছে বুঝো না, তাই না? তাহলে এখান থেকে হচ্ছে দেখো গুণ করলে কত আসতেছে, 1/3m ইকুয়ালস টু হচ্ছে কত, -1। তাহলে এখান থেকে m ইকুয়ালস টু কত, -3। ঠিক আছে, এই যে দেখো মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, আর এখানের মাইনাস থাকে, সেই হচ্ছে -3। m1 মাইনাস কেন, এই যে কেউ ফর্মুলার দিকে তাকাই না, সবাই হচ্ছে এখানে তাকাচ্ছে, উপরে যেটা ফর্মুলা লিখে দিছি এটা কেউই দেখতেছো না। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো, বলছে 5x প্লাস, হ্যাঁ আমরা দিচ্ছি, আর দুই একটা স্লাইড পরে আমরা বিরতি দিচ্ছি। বলছে 5x প্লাস 6y মাইনাস 30 সরল রেখা ও অক্ষদ্বয় দ্বারা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক। বলছে এই সরল রেখাটা আর অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কাছে জানতে চাইছে। ঠিক আছে, তাহলে এই সরল রেখাটার আগে আমরা হচ্ছে একটু এঁকে ফেলবো, সরলরেখাটা আঁকলে কেমন হয় সেটা আমরা বের করবো। সরলরেখা আঁকার সিস্টেম হচ্ছে প্রথমে আমরা x = 0 বসাবো, পরে আমরা y = 0 বসাবো। কোন একটা সরলরেখা আঁকার সিস্টেম কি বললাম, প্রথমে x = 0 বসাবো, পরে y = 0 বসাবো। তাহলে প্রথমে আমরা যদি x = 0 বসাই, তাহলে হচ্ছে কি থাকে বলতো, যে হচ্ছে 6y মাইনাস 30 = 0। এখান থেকে আমরা y এর ভ্যালু কত পাচ্ছি, 5। তাহলে আমরা একটা বিন্দু পাবো এখানে 0,5। আবার আমরা বসাবো হচ্ছে y = 0, তাহলে হচ্ছে হবে কি বলতো, 5x মাইনাস 30 = 0। তাহলে x = কত আসবে, 6। তাহলে আমরা আরেকটা বিন্দু পাইলাম কত, 6,0। এইবার আমরা হচ্ছে এই জিনিসটা একটু আঁকার ট্রাই করব। আমরা যদি একটু এঁকে ফেলি, দেখো কি হয়, 6,0 বিন্দুটা আঁকলে মোটামুটি এখানে আসবে যে 6,0। আমরা যদি 0,5 বিন্দুটা আঁকি তাহলে হচ্ছে এখানে হবে, এটা হবে কত, 0,5। তাহলে এখান থেকে যদি আমরা সরলরেখাটা জয়েন করি তাহলে হচ্ছে দেখতে এই রকম হবে। তাহলে বলছে যে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, এই যে অক্ষদ্বয়ের সাথে কি এই ত্রিভুজটা উৎপন্ন করছে না, তাহলে এটার ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে এই এতটুকুর লেন্থ কত, 6, এই যে এতটুকুর লেন্থ কত, 5। তাহলে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আনসার হচ্ছে কত, 15। তাহলে আনসার হচ্ছে এই যে 15। এটা কে কে বুঝো নাই? ফার্স্ট এন্ড সেকেন্ডটা বুঝে নেয়। আমরা বলছি যে কোন একটা সরল রেখা গ্রাফে আঁকার জন্য সিস্টেম হচ্ছে এইটা, একবার x = 0 বসাবো, আরেকবার y = 0 বসাবো, এটা লেখার সিস্টেম। এটা হচ্ছে আঁকার সিস্টেম, কোন সরল রেখা গ্রাফে আঁকার সিস্টেম। এটা হচ্ছে সরল রেখা গ্রাফে আঁকার সিস্টেম, গ্রাফে আঁকার সিস্টেম। এটা একবার x = 0 বসাবো, আরেকবার y = 0 বসাবো, বসায় তার পরিচয় করে দিব। ঠিক আছে, ওকে সবাই বুঝছো কিনা? বুঝলে হচ্ছে ইয়েস চাপতে পারো, আর হচ্ছে না বুঝলে নো আর কি। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি বেশিরভাগ মানুষজন হচ্ছে বুঝতে পারছে। ওকে, আমরা পরের কোশ্চেনে যাই। আমরা নামাজের ব্রেক দিব এখন। ওকে, তাহলে আমরা হচ্ছে নামাজের ব্রেকটা এখন হচ্ছে দিয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা নামাজের ব্রেকটা দিয়ে দিচ্ছি 10 মিনিট, নামাজ ব্রেক। আমরা হচ্ছে নামাজ ব্রেক দিচ্ছি 6টা 12 থেকে
6টা 22। ঠিক আছে, 10 মিনিট। তারপর আমরা আবার
ওকে, তাহলে আমরা হচ্ছে শুরু করি। আসো, আমাদের নামাজের ব্রেক মোটামুটি শেষ। আচ্ছা, অনেকেই হচ্ছে কোশ্চেন করতেছিলা যে আগের যে একটা ম্যাথ আমরা করাইছিলাম যে ঢালের গুণফল যে -1, অনেকে বলতেছিলা যে ভাই যদি হচ্ছে এই পরেরটাও যদি মাইনাস হয় তাহলে কিভাবে? মনে রাখবা, দুইটা ঢালের গুণফল -1 হইলেই কেবল তারা পরস্পর লম্ব। এখন এমন হইতেই পারে যে দুইটার ঢালের গুণফল +1 হয়ে গেছে, দুইটা ঢালের গুণফল হচ্ছে ধরো +2 হয়ে গেছে, +3 হয়ে গেছে। ওই ক্ষেত্রগুলাতে তারা আসলে পরস্পর লম্ব না, তারা অন্য কোনো ভাবে আছে, হয় এরকম টেরা বেঁকা, নাহলে সমান্তরাল, নাহলে হচ্ছে ধরো অন্য কোনো ভাবে আছে। বাট একমাত্র যখন গুণ করে আমরা -1 পাবো তখনই কেবল তারা কিভাবে আছে? লম্ব ভাবে আছে। এই কথাটা কি এবার ক্লিয়ার হয়েছে? এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? M2 বের করছে হচ্ছে যে সিমিলার, এই ফর্মুলাটা সব সময় ঢাল বের করার সময় এই ফর্মুলাটা ফলো করবা যে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ -a/b। ঠিক আছে, ওকে। আমরা আসলে এইটা তারপরে বলছে যে 2,3 এবং t,5 বিন্দুগামী রেখাদ্বয়ের ঢাল বলে দিছে -2। তার মানে এই দুইটা বিন্দুগামী রেখার ঢাল বলে দিছে। তাহলে আমরা কাজ করতে পারি, এটা ঢালটা আগে বের করি। তাহলে এটার ঢাল হবে হচ্ছে কত, যে এরকম y1 - y2 হবে। তাহলে 3 - 5, তারপর হচ্ছে x1 - x2, 2 - t। এই যে এটার ঢালের মান আমাদেরকে বলে দিছে অলরেডি কত, -2। তাহলে এই হচ্ছে 3 - 5, 3 - 5 আমরা ডিরেক্ট হচ্ছে এটা টি লিখে দিতে পারি, -2 লিখে দিতে পারি। আর এখানে কত, 2 - t। তারপর আমরা যদি আর গুণ করি তাহলে হচ্ছে কত, -4, তারপর হচ্ছে +2t ইকুয়ালস টু হচ্ছে -2, তারপর হচ্ছে 2t ইজ ইকুয়ালস টু হচ্ছে -2 + 4, তারপর এখান থেকে হচ্ছে 2t ইজ ইকুয়ালস টু হচ্ছে 2, তারপর এখান থেকে হচ্ছে t ইকুয়ালস টু হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো বুঝছো কিনা? শুধু -1ই হবে। -1 হবে তখন যখন হচ্ছে তারা পরস্পর লম্ব। এই কথাটা মাথায় ঢুকে না কেন তোমাদের? -1 তখনই হবে যখন দুইটা সরলরেখার ঢালের গুণফল -1, মানে লম্ব হইলে -1 হবে। লম্ব ছাড়া অন্য কিছু হলে কখনোই -1 হবে। ঠিক আছে, ওকে। আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথ বলছে 3,3, 4,4 বিন্দুগামী এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? আমরা হচ্ছে কি জানি, মনে আছে যে কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে এইটার ট্যানজেন্টের মানটাকে আমরা হচ্ছে স্লোপ বলতে পারি, তাই না? তাহলে আমাদেরকে কোণ জিজ্ঞেস করছে, তাহলে কোণ জিজ্ঞেস করলে আমরা হচ্ছে m ইকুয়ালস টু tan থিটা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, যেহেতু আমাদের অ্যাঙ্গেলটা বের করতেই বলছে। সেখান থেকে আমরা m এর ফর্মুলা যদি বসাই দিই, m এর ফর্মুলা বসালে কি আসবে, 4 - 1, তারপর কি আবার 4 - 1 ইকুয়ালস টু কত, tan থিটা। এবার আমরা যদি হচ্ছে এটা কাটাকাটি করে দিই, কত আসবে, 1। তাহলে 1 ইকুয়ালস টু কত, tan থিটা। সেইখান থেকে থিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স 1, যেটা হচ্ছে কত, 45 ডিগ্রি। দেখো বুঝছো কিনা? তাহলে আমাদের আনসার হবে কত, 45 ডিগ্রি। ভাইয়া সবাই পড়তে পড়তে পাগল হয়ে গেছে। হ্যাঁ, সবাই পড়তে পড়তে পাগল হয়ে গেছে। ওকে, হ্যাঁ 4 মাইনাস, ও সরি 4 - 3 হবে এটা। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে 4 - 3 হবে। আমরা ঠিক করে লিখে দিচ্ছি, এটা 4 - 3 হবে। 4 - 3, 4 - 3, হ্যাঁ এটা 4 - 3 হবে। হ্যাঁ 4 - 3 হবে। আর এটা ঢালের ফর্মুলা লিখছি আর কি। ঠিক আছে, পরেরটা বলছে যে পি আর এর লম্ব বিক্ষেপ। আমরা জানি কোনো কিছু লম্ব বিক্ষেপ কিভাবে বের করতে হয়, এটা একটা শর্ট টেকনিক মনে রাখবা। ধরো তোমাকে বললো এই এবি একটা রেখা আছে আর এখানে হচ্ছে সিডি একটা রেখা আছে, বললো এবি রেখার লম্ব বিক্ষেপ বের করো। যার লম্ব বিক্ষেপ বের করতে বলবে, ঠিক আছে, যার লম্ব বিক্ষেপ বের করতে বলে তার থেকে হচ্ছে এরকম দুইটা আমরা লম্ব টেনে দিব। আমাদের ধরো এবি এর লম্ব বিক্ষেপ বের করতে বলছে, এবি থেকে দুইটা লম্ব টানছি, টানার পরে এইখানে যে লেন্থটা পাওয়া যাচ্ছে এই লেন্থটাই হচ্ছে কি আমাদের লম্ব বিক্ষেপ। এই লেন্থটাই কি লম্ব অভিক্ষেপ। লম্ব বিক্ষেপ বের করার টেকনিকটা কি বোঝা গেছে? আগের ম্যাথের ফর্মুলা বুঝো নাই? এটা তো তোমাদের বইয়ের ফর্মুলা। এই যে স্লোপের ফর্মুলা এটা না, যে হচ্ছে y1 - y2, x1 - x2, এটা ইকুয়ালস টু হচ্ছে কি tan থিটা লেখা যায়, ওই ফর্মুলা আমরা ইউজ করছি। ঠিক আছে,
ওকে, তারপরে এটা দেখো, তাহলে লম্ব বিক্ষেপ হচ্ছে এটা, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে পিআর এর লম্ব বিক্ষেপ, তাহলে আমাদের হচ্ছে পিআর এর লম্ব বিক্ষেপ কি হবে, এটা হচ্ছে আমাদের কি পিআর রেখাটা, তাহলে এইটা থেকে এখানে একটা লম্ব টানবো, এখানে একটা লম্ব টানবো, তাহলে এই যে এইটাই হচ্ছে হবে কি আমার লম্ব বিক্ষেপটা। এখন এটার স্থানাঙ্কটা বলছে x2 - x1, দেখো এই জায়গায় এই এতটুকুর লেন্থ হচ্ছে কি আমাদের x2, এখান থেকে এই যে এতটুকুর লেন্থ হচ্ছে আমাদের কত x1, তাহলে এই যে পার্টটা হইলো এটা হচ্ছে কত আসবে x2 - এর x1 হবে, ঠিক আছে। এরপর বলছে কিউ আর এর ভ্যালু হচ্ছে y2 - এর y1, তার মানে এটা ঠিক আছে। তারপরে আসো যে আমাদের কিউ আর এর ভ্যালু, তাহলে এই যে এতটুকু হচ্ছে, এই যে এতটুকু হচ্ছে আমাদের y2, এই যে এই এতটুকু হচ্ছে আমাদের y1, তাহলে এই যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে কত আসবে y2 - এর y1, তার মানে এই যে দেখো কিউআর এর ভ্যালুটা, এই যে কিউআর ইকুয়ালস টু কত আসতেছে আমাদের y2 - y1, যেটা আমাদের এখানে বলছে এটাও ঠিক আছে। তারপর দেখো যে আমাদের পিকিউর যে ফর্মুলা, মানে পিকিউর যে লেন্থ, এই লেন্থের হচ্ছে ফর্মুলা কি x2 - এর x1, y2 - এর y1, এটা ঠিক আছে, তার মানে এটাও ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে ডি। আরে একই কথা আসবে। সবাই এই ঢালের ফর্মুলাটা এখনো বুঝে না, তোমার ঢালের ফর্মুলা এটাও লিখতে পারবা y2 - এর y1, তারপর হচ্ছে x2 - এর x1, এইটা লেখা যেই কথা উপরটা লেখা একই কথা, কোনো সমস্যা নাই। 3 নাম্বারটা বুঝো না আরে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা কি x2 - এর x1, এটা তো তোমাদের বইতে দূরত্বের ফর্মুলা যে ইউজ করছে ওই ফর্মুলাই তো এটা। দূরত্বের ফর্মুলা পড়ো নাই তোমরা, এই যে এরকম যে দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2, তাই না, দুইটার মধ্যবর্তী যে দূরত্বটা আর কি। ওকে, দেখো পরেরটা, পরে বলছে -√3 ঢাল বিশিষ্ট রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি উৎপন্ন করে। তাহলে আমাদের অলরেডি এটা হচ্ছে ঢাল দেওয়া আছে -√3, আর জিজ্ঞেস করছে সে ধনাত্মক এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে। তাহলে আমরা আবার একটা ফর্মুলা জানি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটার ঢাল হচ্ছে কত m tan θ। তাহলে এটা হচ্ছে কত -√3, এটা হচ্ছে কত tan θ, এটা, তাহলে θ ইজ ইকুয়ালস টু tan ইনভার্স কত আসতেছে -√3, ঠিক আছে। তাহলে এখন এটা হচ্ছে দেখবা আসতেছে কত -60 ডিগ্রি। এখন এই আনসারটা তো এখানে তোমার সাথে মিলতেছে না, তাই তো, তাহলে এই আনসারটা কি মিলতেছে না, তাহলে এখন না মিলে এটা আমরা কিভাবে বের করব সেটা একটু খেয়াল করো সবাই। তাহলে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে এইদিকে যেটা আমাদের অলরেডি এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে এটা, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হচ্ছে -60 ডিগ্রি, কিন্তু -60 ডিগ্রি তো এখানে আনসার নাই। তাহলে আমরা একটা কাজ করি যে এইটাকে আমরা পিছনের দিকে বর্ধিত করে দিই, পিছনের দিকে বর্ধিত করলে আমাদের হচ্ছে বিপ্রতীপ কোণ হিসেবে এইটা 60 ডিগ্রি হইলে এটাও কি হবে বলতো 60 ডিগ্রি হবে, তাই না। এটা 60 হইলে এটা কত ডিগ্রি বলতো, এইটা 30। তাহলে আমাদের বলছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ এই টোটালটা না, তাহলে এই অংশটুকু কত 90 ডিগ্রি, তাহলে আমাদের টোটাল কোণটা কত আসবে 90 প্লাস 30 ইকুয়ালস টু কত 120, তাহলে আনসার কত সি। দেখো এটা বুঝছো কিনা। এর থেকে সহজভাবে আর কিভাবে করতে পারো সেটা হচ্ছে গিয়ে যেই ভ্যালুটা বের হবে এটাকে 180 সাথে যোগ করে দিতে পারো যখন নেগেটিভ ভ্যালুটা আসবে। এটা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যদি নেগেটিভ ভ্যালু আসে সেই ভ্যালুটাকে 180 সাথে নিয়ে যোগ করে দিবা, এই ভ্যালুটাকে 180 সাথে নিয়ে যোগ করে দিবা, তাহলে তোমার আনসার চলে আসবে 120 ডিগ্রি। এটা হচ্ছে সবচেয়ে সহজ রুল। সবচেয়ে সহজ রুল হচ্ছে যদি অ্যাঙ্গেলের ভ্যালুটা এই থিটার ভ্যালুটা যদি নেগেটিভ আসে এটার সাথে 180 যোগ করে দিবে, 180 যোগ করে দিলে তোমার আনসার মিলে যাবে। ক্লিয়ার, এই কথাটা সবার লিখে রাখো। যদি হচ্ছে অ্যাঙ্গেলের ভ্যালুটা নেগেটিভ আসে তাহলে এটার সাথে হচ্ছে 180 যোগ করে দিব, ঠিক আছে। এই 240 বলে আসে, এই যে -60 আসছে এইটার সাথে তোমার 180 যোগ করো, কত আসবে 120 না, বলে যে 240 নাকি আসে। আমি তো বললাম যে হচ্ছে মাইনাস আসলে সেটার সাথে 180 যোগ করে দিবা, বাস, আর বাকিটা তো ফর্মুলা অনুসারেই করলাম। হ্যাঁ দেখা যায় ফাহিম, তোমার হচ্ছে দেখা যায় মেসেজ। ওকে, পরেরটা দেখো,
বলছে 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু 10 রেখাটি এক্স অক্ষের যেই বিন্দুতে ছেদ করে। মনে রাখবা, কোনো অক্ষকে যদি ছেদ করার কথা বলে তার উল্টাটাকে জিরো ধরবো। এখানে কাকে ছেদ করার কথা বলছে? এক্স অক্ষকে ছেদ করার কথা বলছে। যদি এক্স অক্ষকে ছেদ করার কথা বলে তাহলে আমরা ওয়াই ইকুয়ালস টু জিরো ধরবো, আর যদি ওয়াই অক্ষকে ছেদ করার কথা বলে তাহলে আমরা এক্স ইকুয়ালস টু জিরো বলবো। আমি আবার বলতেছি, যদি আমাদের প্রশ্নে এক্স অক্ষকে ছেদ করার কথা বলে তাহলে আমরা ওয়াই ইকুয়ালস টু জিরো বলবো, আর যদি ওয়াই অক্ষকে ছেদ করার কথা বলে তাহলে আমরা এক্স ইকুয়ালস টু জিরো ধরবো। ঠিক আছে? তাহলে আমাদের এখানে এক্স অক্ষকে ছেদ করার কথা বলছে, তাহলে আমরা ওয়াই ইকুয়ালস টু জিরো বসাই দিব। তাহলে ওয়াই ইকুয়ালস টু জিরো যদি বসাই তাহলে 3x ইকুয়ালস টু হচ্ছে কত? 10। সুতরাং এখান থেকে এক্স ইকুয়ালস টু কত আসতেছে? 10/3। তাহলে আমাদের এখান থেকে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো, আর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে কত? 10/3। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের আনসার। এই যে দেখো, এটা বোঝা গেছে সবার? ওকে, তারপরে পরেরটা বলছে এক্স অক্ষের সমান্তরাল। দেখো এখানে একটা কথা বলছে, এক্স অক্ষের সমান্তরাল। হ্যাঁ, এক্স অক্ষের সমান্তরাল এবং ঋণাত্মক দিকে 9 একক দূরত্বে অবস্থিত সরলরেখাটির সমীকরণ নিচের কোনটি? তাহলে প্রথমে আগে একটু খেয়াল করো যে হচ্ছে এই হচ্ছে আমাদের এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এটা মাইনাস এক্স অক্ষ, এটা হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ। আমরা একটু বড় করে রাখি জিনিসটা, তাহলে হচ্ছে ধরো এটা এরকম বড় করে রাখলাম মাইনাস ওয়াই অক্ষ। তাহলে এখন এক্স অক্ষের সমান্তরাল রেখা তো আমরা অনেকগুলো আঁকতে পারবো, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে। সবাই তো এক্স অক্ষের কি সমান্তরাল রেখা, কিন্তু আমাদের প্রশ্নে একটু স্পেসিফিক করে দিছে এক্স অক্ষের সমান্তরাল এবং ঋণাত্মক দিকে 9 একক দূরত্বে। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল প্লাস হচ্ছে কি ঋণাত্মক দিকে হচ্ছে 9 একক দূরত্বে। তাইলে আমরা যদি হচ্ছে আবার চিত্রটা আঁকি, দেখো যে হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে ঋণাত্মক দিকে হইলে ঋণাত্মক দিক কোনটা? নিচের দিকে। তাহলে হচ্ছে এখান থেকে 9 একক দূরত্বে। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত? 9 একক দূরত্ব। তাহলে 9 একক দূরত্ব হলে নেগেটিভ দিকে হইছে। তাহলে এই যে এক একটা পয়েন্ট, এই পয়েন্টের হচ্ছে ওয়াই এর ভ্যালুটা কত? -9। এইখানে যদি তুমি আসো, এখানে ওয়াই এর ভ্যালু কত? -9। এইখানে যদি আসো, এখানেও ওয়াই এর ভ্যালু কত? -9। অর্থাৎ এই পুরো সরলরেখা জুড়ে তোমার ওয়াই এর ভ্যালু কত? -9। তাহলে সেইখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি পরবর্তীতে y + 9 = 0 আসতেছে। এটা হচ্ছে এই সমীকরণ। দেখো বুঝছো কিনা? ক্লিয়ার? আচ্ছা, এটা অনেকে বলতেছে বুঝে নাই। আমাদেরকে বলছে এক্স অক্ষের সমান্তরাল এবং ঋণাত্মক দিকে 9 একক। তাহলে এক্স অক্ষের সমান্তরাল তো অনেকগুলো হইতে পারে, তাহলে আমাদেরকে 9 একক দূরত্ব বলছে। তাহলে আমরা 9 একক দূরত্ব কোন দিকে আসলাম? এই যে ঋণাত্মক দিকে আসি, এই যে ঋণাত্মক দিকে আসলাম, আসার পর একটা সমান্তরাল রেখা আঁকলাম। আঁকার পরে দেখলাম যে এই সরলরেখাটার উপর যে কোনো একটা পয়েন্ট নিলে ওইখানে ওয়াই এর ভ্যালু কত আসতেছে? -9 আসতেছে। তুমি দেখো, তুমি এখান থেকে এভাবে আসলে কি ওয়াই এর ভ্যালু হচ্ছে -9, এখানে আসলে ওয়াই এর ভ্যালু -9, এখানে আসলে ওয়াই এর ভ্যালু, মানে যে দিক দিয়ে আসো না কেন তোমার এই সরলরেখাটার উপর ওয়াই এর ভ্যালু কত আসতেছে? -9। ঠিক আছে, তাহলে তখন আনসার কত আসবে? ওয়াই প্লাস। তাহলে ধরো এখন যদি হচ্ছে কি আসতো, উপরের দিকে আসতো, তাহলে উপরের দিকে আসলে এরকম যে ওয়াই ইকুয়ালস টু 9, এটা আসতো ওয়াই ইকুয়ালস টু 9, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 9। তাহলে তখন আনসারটা কি আসতো? ওয়াই - 9 = 0। তখন সরলরেখার সমীকরণ কি হতো? ওয়াই - 9 = 0। ঠিক আছে, আরে প্লাস হচ্ছে এই পাশে নিয়ে আসছি, 9 -9 কে ওই পাশে নিলে প্লাস হবে না? আবার বলে নিচে কেন হলো? একজনও কোশ্চেন পড়ে না, কোশ্চেনেই বলা আছে ঋণাত্মক দিকে, কয় নিচে কেন হলো, উপরে কেন হলো? ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। বলছে সি হচ্ছে 4,7, ডি হচ্ছে -2,3 হলে সিডি এর ঢাল বের করতে বলছে এটা। তাহলে আমরা যদি সিডি এর ঢাল বের করি তাহলে কত আসবে? সিডি এর ঢাল দেখো, তাহলে হচ্ছে 7 - 3 4 + 2। তাহলে উপরে হচ্ছে কত? 4, নিচে হচ্ছে কত? 6। তাহলে আনসার কত? 2/3। তার মানে আমাদের প্রথমটা ঠিক আছে। পরেরটা বলছে দূরত্ব বের করতে। তাহলে সিডি এর দূরত্ব বের করো, √ হচ্ছে 4 + 2 স্কোয়ার প্লাস হচ্ছে 7 - 3 স্কোয়ার। তাহলে হচ্ছে কত? √ 6 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার। কত আসতেছে? 36 আর হচ্ছে 16। তাহলে হচ্ছে √ 52। তাহলে এইটাও আমাদের ঠিক আছে। পরেরটা বলছে এটা সমীকরণ বের করতে বলছে। সমীকরণ আমরা বের না করে একটা কাজ করি, যদি এটা সমীকরণ হয় তাহলে অবশ্যই এই সি বিন্দু আর ডি বিন্দু এটাকে কি করবে? সিদ্ধ করবে না?
যদি সি আর ডি বিন্দু যদি হচ্ছে এটা যদি সি আর ডি এর সমীকরণ হয়, তাহলে অবশ্যই সি আর ডি বিন্দু এটাকে কি করবে, সিদ্ধ করবে। তাহলে আমরা যে কোনো একটা দিয়ে টেস্ট করে দেখি। ধরো সি বিন্দু দিয়ে আমরা যদি টেস্ট করে দেখি জিনিসটাকে, যে 4,7, তাহলে আমরা যদি বসাই 2 ইন্টু হচ্ছে 4, তারপরে হচ্ছে -3 ইন্টু হচ্ছে 7, তাহলে আসতেছে কত 8 মাইনাস হচ্ছে কত 21, তাহলে আনসার আসতেছে -13, কিন্তু আসার কথা কত +13, তাহলে আমাদের এই জিনিসটা মিলে নাই, সিদ্ধ করে নাই। তাহলে আনসার কত আসবে 1 আর 2। বুঝা গেছে সবার? ওকে, পরেরটা। পরাবৃত্তের সমীকরণ তোমাদের লেভেলে নাই, এখন বুঝাইতে পারবো না। এখন বুঝাইতে গেলে হচ্ছে ক্লাস টাইম অন্যদিকে চলে যাবে। বলছে পি কিউ এই তিনটা বিন্দু হচ্ছে সমরেখ। সমরেখ কথাটার অর্থ বোঝাচ্ছে যে এই তিনটা বিন্দু একটা সরলরেখার উপর অবস্থিত। তো ধরো হচ্ছে পি বিন্দু হচ্ছে এটা 1,1, এটা সরি 1,-1, এরপরে ধরো কিউ বিন্দু হচ্ছে এইটা 2,2, এরপরে ধরো হচ্ছে আর বিন্দু হচ্ছে 4,a। সমরেখ কথাটার অর্থ হচ্ছে এটাই বোঝায় যে ওই সরলরেখার উপর তিনটা বিন্দু কি হবে, সরলরেখার উপর তিনটা বিন্দু অবস্থান করবে। ঠিক আছে, এরপরে বলছে হইলে তাহলে এদের এর মান কত। তাহলে এরা যদি পুরা সরলরেখার উপর অবস্থান করে, তাহলে পি আর কিউর যে ঢাল এটা হচ্ছে m1, কিউ আর এর যে ঢাল সেটা হচ্ছে m2। এই দুইটা ঢাল অবশ্যই কি হইতে হবে, সমান হইতে হবে, কারণ কি তারা একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে একই সরলরেখা হইলে এতটুকু অংশের ঢাল যায়, এতটুকু অংশের ঢাল কি হবে, সেম। তাহলে প্রথম অংশটুকুর ঢাল যদি আমরা বের করি, তাহলে আনসার আসবে কি 1 - 2 -1 -2। তারপরটা দেখো সরি মনে হচ্ছে একটু ভুল লিখলাম, তাই না? আমরা হচ্ছে এটা আবার ঠিক করে লিখি। দেখো যে প্রথমটার ঢাল হচ্ছে কি, যে 2 প্লাস হচ্ছে 1, 2 - 1, তারপরটা হচ্ছে a-2, তারপর হচ্ছে 4 - 2। ওকে, তারপর আসো তাহলে কত 3/1, এখানে হচ্ছে a-2/2, তাহলে a-2 ইকুয়ালস টু কত 6, সুতরাং a ইকুয়ালস টু হচ্ছে কত 8। দেখো বুঝছো কিনা, সবার এটা বোঝা গেছে? আমাকে একটু ইয়েস নো দিয়ে জানাই দাও তো। এটা বুঝছি কিনা সবাই? ওকে ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লোজ করি। 90% উপর পোলাপান বুঝতে পারছে, 10% হচ্ছে ক্লাসে মনোযোগ দিচ্ছে না। ওকে, ঢাল বলে দূরত্ব। এই তোমরা না কয়দিন পর এসএসসি পরীক্ষা দিবা, এতদিনে বলো যে ঢাল হচ্ছে দূরত্ব, এই বলো না। বলছে 2x - 5y - 10 একটি সরলরেখা সমীকরণ, রেখাটির ঢাল কত? ওই যে আমরা এর আগে শর্টকাটটা শিখাইছিলাম, যে শর্টকাটটা কি ছিল, m = -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে এখান থেকে -x এর সহগ হচ্ছে কত 2, y এর সহগ হচ্ছে কত -5, তাহলে আনসার আসতেছে কত 2/5। দেখো বুঝছো কিনা সবাই, আমাকে একটু ইয়েস নো দিয়ে বুঝাই দাও তো, বুঝছো কিনা এটা সবাই? বুঝা গেছে সবার? হ্যাঁ পল্লবী, দেখছি তোমার মেসেজ, আমি দেখলাম মাত্র। এই যে মাইনাসে মাইনাসে প্লাস, আবার বলে মাইনাস কই গেছে, এই যে মাইনাস আর এই যে মাইনাস গুণ করলে কি হয়ে যাচ্ছে, প্লাস। ঠিক আছে, ওকে, এটা ক্লোজ করলাম। পরেরটা, সবার মেসেজই দেখতেছি, কিন্তু এত মেসেজ আসলে পড়া সম্ভব না, এত মেসেজ পড়তে গেলে পুরো ক্লাস শেষ। বলছে 2x - 5y - 10 একটি সরলরেখা সমীকরণ। বলছে এক্স অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এক্স অক্ষের ছেদবিন্দু, যখনই এক্স অক্ষ বলবে আমরা বলছিলাম কি y = 0 বসাবো, যখন এক্স অক্ষ বলবে তখন কি y = 0 বসাবো। তার মানে কি 2x - 10 = হচ্ছে 0। তাহলে এখান থেকে x = হচ্ছে কত থাকতেছে, 10/2 = কত 5। তাহলে আনসার হচ্ছে কত আসবে, দেখো তো 5,0। দেখো বুঝছো কিনা। আমাকে একটু ইয়েস নো দিয়ে জানাই দাও তো। মাত্র 2 জন ভোট করছো? ওকে ঠিক আছে, সবই বলবো, আমার নাম টাম সব বলে যাব।
ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখো। ক্লাস শেষে তোমরা কোশ্চেন করো, কারণ এখন ক্লাসের মাঝে অন্য কোশ্চেন করলে আমরা আসলে আনসার করতে পারবো না। হ্যাঁ, পরে দেখো বলছে এবিসি এর শীর্ষত্রয় হচ্ছে এইটা -2 1 3t, তারপর -1 5। বলছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত ত্রিভুজটির ক্ষেত্রফল। এই জিনিসটা অত বেশি ম্যাটার করে না, ঘড়ি কাঁটার দিকে বা বিপরীত দিকে যেটাই বলো, তুমি তোমার নর্মাল ফর্মুলা হচ্ছে অ্যাপ্লাই করে যাবা। হইলে বলছে তার ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ একক। বলছে টি এর ভ্যালু কত। তাহলে আমাদের হচ্ছে কি করছে, যে এখানে হচ্ছে এরিয়ার ভ্যালুটা হচ্ছে দেওয়া আছে। তাহলে আমরা ক্ষেত্রফলের ফর্মুলাটা কি জানি, হাফ ইন্টু, আমরা হচ্ছে সিরিয়ালি ভ্যালুগুলোকে বসাবো, যে -2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে -1, তারপরে হচ্ছে কি -2, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে টি, তারপরে হচ্ছে 5, তারপরে আবার হচ্ছে কত 1। এটাই কষ্ট কত দেওয়া আছে 10। তাহলে 2কে যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে সেটা কি হয়ে যাবে 20। আমরা যদি এটার সাথে এটাকে গুণ করি -2t, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে +15, এটার সাথে এটাকে গুণ করলে হচ্ছে -1। ঠিক আছে? তারপর উল্টা দিকে যখন আসবো, তখন হচ্ছে প্লাস এটা 10 হয়ে যাবে, এটা আসলে হচ্ছে +t হয়ে যাবে, এটা আসলে হচ্ছে -3 হয়ে যাবে। আর দেখো, আর এই 2 হচ্ছে এখানে এসে যখন গুণ হবে তখন এটা কত হয়ে যাবে 20। তাহলে এবার আমরা যদি করি, দেখো -2t আর +t, তাহলে কত হইলো -t। তারপর দেখো 15 -1 14, 14 আর 10 হচ্ছে 24, 24 আর 3 হচ্ছে প্লাস হচ্ছে 21 ইকুয়ালস টু হচ্ছে 20। তাহলে এখান থেকে -t ইজ ইকুয়ালস টু হচ্ছে 20 -21। সুতরাং -t ইজ ইকুয়ালস টু হচ্ছে -1। দুই পাশে হচ্ছে মাইনাস কাটাকাটি গেলে t এর ভ্যালু হচ্ছে কত আসতেছে 1। দেখো বুঝছো কিনা, বুঝা গেছে এটা? হ্যাঁ, যদি হচ্ছে সমরেখ হয় তখন ক্ষেত্রফল হচ্ছে 0 হবে। কোনো চিত্র আঁকা লাগবে না, ঘড়ি কাঁটার দিকে বলুক আর বিপরীত দিকে বলুক, এই ধরনের কথার জন্য কোনো আলাদা কোনো চিত্র আঁকা লাগবে না, তুমি তোমার মতো করে ম্যাথ করে যাবা। ঠিক আছে? ওকে, পরের ম্যাথ। পরে বলছে যে মূল বিন্দু থেকে -7,7 এবং হচ্ছে r,7 এই বিন্দুদ্বয় হচ্ছে সমদূরবর্তী হলে আর এর মান কত। তো আমরা যদি প্রশ্নটা একটু ড্র করি আর কি, দেখো যে 7,7 বলছে, তাই তো? তাহলে হচ্ছে প্রথম হচ্ছে -7,7, আমরা হচ্ছে চিত্রটা একটু ভালো করে আঁকা লাগবে। যে এই হচ্ছে ধরো -7,7, তাহলে -7 হচ্ছে ধরো এটা, তারপর হচ্ছে 7 এটা, তাহলে -7,7 হচ্ছে এইটা। তারপরে বলছে যে 7,7, তো ধরো হচ্ছে মোটামুটি 7, এদিকে হচ্ছে আমরা আর একটা নিলাম আর হচ্ছে এটা, তাহলে এটাকে ধরলাম হচ্ছে r,7। এটা তুমি র্যান্ডমলি ধরবা, এই জায়গাটা r,7 এটা র্যান্ডমলি। তাহলে এই যে মূল বিন্দু থেকে বলছে এই যে এইটার যে দূরত্ব আর এই যে এইটার যে দূরত্ব, অর্থাৎ এটাকে আমরা যদি d1 ধরি, এটার দূরত্ব যদি d2 ধরি, এই দুইটা দূরত্ব বলছে হচ্ছে আমাদেরকে সমান। তাহলে এই দুইটা দূরত্ব যদি সমান হয় তাহলে আমরা এই বিন্দুটা কত বলতো 0,0। তাহলে এই বিন্দুটাকে আমরা কত নিতে পারি দেখো তো, যে হচ্ছে 7 - 0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে -7 - 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে, এবার দেখো এইটার মধ্যে নিব, তাহলে এটা ইকুয়ালস টু যদি আমরা নিচে লিখি তাহলে কি আসবে বলতো, r-0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 7 - 0 হোল স্কোয়ার। আমরা যদি দুইটাকে বর্গ করে দিই, বর্গ করে দিলে কি আসবে 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এখানে বর্গ করলে হচ্ছে r স্কোয়ার প্লাস হচ্ছে 7 স্কোয়ার। তাহলে কি হবে বলতো এখানে, যে আমরা একটা 7 স্কোয়ার একটা 7 স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে ওখান থেকে r স্কোয়ার ইকুয়ালস টু কত আসতেছে 7 স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি রুট করে দেই তাহলে কি +-√7 স্কোয়ার, তার মানে আনসার কত আসতেছে +-7 আসতেছে। দেখো বুঝছো কিনা? হ্যাঁ, সবার মেসেজ দেখা যায়, যারা যারা মেসেজ দাও সারা হচ্ছে মেসেজ দেখা যায়। তৌসিফ একটানা বারবার কোশ্চেন করে যাচ্ছে। তৌসিফ, তুমি যদি হচ্ছে এইটা লিখো, তুমি হচ্ছে যদি এইটা লিখো y2 এর y1 x2 এর x1, হয় ঢালের ফর্মুলা এটা লিখবা, আর নয়তো হচ্ছে ঢালের ফর্মুলা y1 - y2 x2 এর সরি, আর নয়তো হচ্ছে x1 - x2, অর্থাৎ
জিনিসটা হচ্ছে এরকম যে এইখানে 2 দিলে তোমাকে এখানে 2 দিতে হবে, এখানে 1 দিলে এখানে 1, এখানে 1 দিলে এখানে 1, এখানে 2 দিলে এখানে 1, এই জিনিসগুলো মিল থাকতে হবে। ঠিক আছে, এরপর তুমি ঢালের ফর্মুলা যেমনে সেমনে লিখতে পারো। ঠিক আছে, বুঝছো তৌসিফ? মাইনাস দিয়ে মিলে না মানে কি বলো, না বলো? সমদূরবর্তী হলে হ্যাঁ মিলবে না কেন? হ্যাঁ মিলবে আনসার। তো দিলে সমস্যা কি? সেম বিন্দু হলে তো সমস্যা নাই তো তোমার। হ্যাঁ, সেম বিন্দু হলে কি সমস্যা আছে? ধরো একটা বিন্দু হচ্ছে, কারণ -7,7 যদি হয় আর একটা বিন্দু, সমস্যা কি? কারণ এটারও যে দূরত্ব এটারও দূরত্ব সেম হোক। ঠিক আছে, ওকে। পরেরটা দেখো। তোমরা আসলে এত কমেন্টে স্প্যাম করো, আর তোমাদের পড়াশোনা আরেকটু বাড়ানো দরকার। বলছে 3,-6 বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব এবং a,-4 বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব সমান হলে a এর ভ্যালু কত? সবাই একটু খেয়াল করো এদিকে। আমরা যদি প্রথমে 3,-6টা যদি আঁকি, এই হচ্ছে 3,-6, ধরো কথার কথা এইখানে, তাহলে 3,-6 হচ্ছে এইখানে। বলছে এইটার যে দূরত্ব কোথা থেকে বলছে বলতো? এটার দূরত্বের কথা বলছে হচ্ছে এক্স অক্ষ থেকে। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কি এইটা না? তাহলে এই দূরত্বটা আসলে কত বলতো? -6। কিন্তু দূরত্ব যেহেতু বলছে, কিন্তু দূরত্ব হিসাবে আমরা আসলে কত নিব বলতো? দূরত্ব হিসাবে শুধু 6 নিব, কারণ দূরত্ব কখনো কি হয় না, নেগেটিভ হয় না। এই নেগেটিভটা দেওয়ার কারণ হচ্ছে, কারণ সে হচ্ছে ওয়াই অক্ষের নিচের দিকে গেছে, এই জন্য নেগেটিভ। কিন্তু দূরত্ব হিসাবে তার মান কত? 6। দূরত্ব কি হয় না, নেগেটিভ হয় না। এরপরে বলছে যে a,-4। তো ধরো ধরলাম হচ্ছে a,-4। ধরো a,-4 বিন্দুটা হচ্ছে এইখানে, কথার কথা ধরলাম a,-4 হচ্ছে এইটা। বলছে মূল বিন্দু থেকে যে a,-4 যে দূরত্বটা আছে, হ্যাঁ, এই যে দূরত্বটা, ধরো এই দূরত্বটা হচ্ছে সমান, ধরো এই দূরত্বটাকে ধরলাম হচ্ছে d। তাহলে আমাদেরকে বলছে এক্স অক্ষ থেকে এই যে বিন্দুর দূরত্বটা, আর মূল বিন্দু থেকে এই যে বিন্দুর দূরত্বটা, ধরো বি আর এটা ধরলাম এ, এই দূরত্বটা হচ্ছে কি সমান। তাহলে আমরা কি বলতে পারি বলতো? ডি ইকুয়ালস টু হচ্ছে কত? 6। কারণ 6 হচ্ছে কি এক্স অক্ষ থেকে দূরত্বটা, আর মূল বিন্দু থেকে বি এর দূরত্বটাকে ধরছি কত? ডি। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে এ এর ভ্যালু কত। তাহলে এখন মূল বিন্দুটা আসলে আমাদের কত? 0,0। তাহলে এখানে আমরা যদি করি তাহলে কি আসবে? a-0 হোল স্কোয়ার প্লাস হচ্ছে -4 -0 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত? 6। তাহলে এখান থেকে আমরা যদি বর্গ করে দেই তাহলে কি a স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 6 স্কোয়ার। দুই পাশে আমরা বর্গ করছি, তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 36 মাইনাস হচ্ছে কত? 16। তাহলে আনসার আসতে কত? 20। তাহলে আমরা রুট করে দিলে a এর মান আসবে √20। তো এখানে যেহেতু আনসারে প্লাস মাইনাস নাই, তাই আমরা এখানে প্লাস মাইনাস দিচ্ছি না। ঠিক আছে, আনসারে প্লাস মাইনাস থাকলে আমরা এখানে দিতাম আর কি। ঠিক আছে, হ্যাঁ তৌসিফ, তোমার নাম নিয়ে তো প্রশ্ন পরে বুঝাইলাম। ওকে, বললাম তো যে হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। আরে দেখো, এই হচ্ছে আমাদের বিন্দুটা, হ্যাঁ, এই বিন্দুটা হচ্ছে কত? 3,-6। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কি এটা বোঝায় না? কারণ যেহেতু এটা এক্স অক্ষ, তাহলে এই পয়েন্টে আসার জন্য তুমি এখান থেকে কত করে আসছো? -6 পরিমাণ আসছিল না? তাহলে এটাই কি তোমার দূরত্ব হওয়া উচিত না? কিন্তু দূরত্বের ভ্যালু তো কখনো নেগেটিভ হয় না, এই জন্য আমরা -6 লিখতে পারি না। দূরত্ব লিখতে হয় কত? প্লাস দিয়ে, তাই এই জন্য হচ্ছে +6। বুঝছো? বুঝছো কিনা? আগেরটা তো বললাম যে হচ্ছে এই যে দূরত্বটা এটা হচ্ছে -6 হওয়ার কথা, কিন্তু দূরত্ব নেগেটিভ হয় না, তাই শুধু কি নিব আমরা? +6টা নিব। ঠিক আছে, এই পরেরটা। তাহলে আমরা হচ্ছে এবার শুরু করব সমতলীয় ভেক্টর যে চ্যাপ্টারটা আছে। ঠিক আছে, সমান্তরাল হওয়ার কন্ডিশন এগুলো হচ্ছে আমরা পরে বলে দিব। দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে দুইটা ঢাল সমান হবে। ঠিক আছে, আর লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটা ঢালের গুণফল হচ্ছে -1 হবে। ওকে, আচ্ছা, পরে আসো আমরা হচ্ছে শুরু করি। এখানে বলছে ত্রিভুজ হচ্ছে এবিসি, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু বলছে হচ্ছে ডি আর ই। বলছে এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর হচ্ছে কত? ওকে, তাহলে এখন এটা দেখো, তাহলে আমরা যদি প্রথমে একটা ত্রিভুজ আঁকি, এটা ধরো হচ্ছে এ, এটা ধরো হচ্ছে বি, এটা ধরো হচ্ছে সি। তাহলে আমাদের হচ্ছে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, আর হচ্ছে কি বলে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে আমাদের হচ্ছে এডি নিতে বলছে, তাহলে এডি মানে কি এইরকম এ থেকে ডি এর দিকে আসবে। আবার হচ্ছে বলছে ডিই নিতে, ডিই মানে হচ্ছে এইটা।
তাহলে অবশ্যই অপর ভেক্টরটা হচ্ছে বিপরীত দিকে হবে, এটা বোঝাই যায়, তাই না? তাহলে এখান থেকে এটাও এইদিকে হবে, এটা হচ্ছে এইদিকে হবে, আর এটা হচ্ছে এইদিকে হবে। তাহলে আমরা হচ্ছে ওই যে ট্রায়াঙ্গেল ল বা হচ্ছে ত্রিভুজ সূত্র যেটা জানি, ভেক্টরের যে ত্রিভুজ সূত্র, সেই সূত্র থেকে আমরা হচ্ছে কি লিখতে পারি, যে ত্রিভুজ এত কিছু মুছে গেল কেমনে, এটা হচ্ছে বি হবে, তাই না? তাহলে ত্রিভুজ সূত্র থেকে কি লিখতে পারি, যে ত্রিভুজ এ ডি ই, এটা থেকে আমরা কি লিখতে পারবো, এডি ভেক্টর প্লাস হচ্ছে ডিই ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এই ভেক্টর, তাই তো? এখন এই ভেক্টরটা আবার দেখো, এই যে এই ভেক্টরটা হচ্ছে এই এসি ভেক্টরের অর্ধেক, অর্থাৎ এই ভেক্টরটা হচ্ছে এসি ভেক্টরের অর্ধেক। তাহলে এখান থেকে হাফ ইন্টু এসি ভেক্টর লিখতে পারি। তাহলে আমাদের আনসার কোনটা আসতেছে, এই যে এইটা। দেখো বুঝছো কিনা? ডাবল ভেক্টর আবার কি জিনিস? তোমাদের পড়াশোনার অবস্থা অনেকেরই খুবই খারাপ, হ্যাঁ, খুব সহজ সহজ বইয়ের যে ফর্মুলা সেগুলাই হচ্ছে তোমরা পারো না, ঠিক আছে? তোমরা বইটা খুলেও দেখো না। ওকে, এটা দেখো, বলছে মূল বিন্দুর সাপেক্ষে, কথাটা একটু খেয়াল করো, মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা। তাহলে বলছে এ বি কত? তাহলে আমরা কি জানি বলতো, যে এ বি ভেক্টরকে আসলে কি লেখা যায়, যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা লেখা যায় না? এটা তো আমরা বইতে শিখছি যে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা হয়। তাহলে এখন দ্বিতীয়টার ভ্যালু হচ্ছে কত, দেখো তো, দ্বিতীয়টার ভ্যালু হচ্ছে এ মাইনাস টু বি, মাইনাস টু এ, তারপরে হচ্ছে কত, প্লাস বি। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি আসবে, যে মাইনাস এ মাইনাস বি। তাহলে অন্ত আনসার এই যে এটা, বুঝা গেছে এটা? তাই বুঝছো কিনা বলো? এটা তো তোমাদের বইয়ের ফর্মুলা, হ্যাঁ, বইয়ের ফর্মুলা অনুসারে কি হয়, যে এই শেষেরটা মাইনাস প্রথমটা হয় আর কি, হ্যাঁ, শেষেরটা মাইনাস প্রথমটা করলে হচ্ছে আমরা এইভাবে করতে পারি আর কি, জাস্ট ফর্মুলাতে আমি মান বসাই দিছি। ওকে, ঠিক আছে, তারপরে আসো পরেরটা। বলছে মূল বিন্দুর সাপেক্ষে হচ্ছে পি কিউ, এটা আবার সেম কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করছে, তাই না? তাহলে পি কিউ, তাহলে পি কিউ হলে হচ্ছে এটা কি আসবে, কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। তাহলে কিউ ভেক্টরের ভ্যালু গুলো হচ্ছে কত, 3a মাইনাস হচ্ছে বি, মাইনাস হচ্ছে হবে পি, তাহলে মাইনাস 9a প্লাস হচ্ছে 4b। তাহলে এখান থেকে হচ্ছে কত আসবে, মাইনাস হচ্ছে 5a, তারপরে হচ্ছে প্লাস 3b আসতেছে। আনসার কেন মিলতেছে না? মাইনাস হচ্ছে 10b হবে এটা, আরে মাইনাস 10b আসবে। মাইনাস, আমাদের কিউর ভ্যালু হচ্ছে 3a মাইনাস বি, আর এটা হচ্ছে মাইনাস 9a প্লাস 4b। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস 5a, আর এটা আসবে হচ্ছে প্লাস 3b। এই আমাদের আনসার মিলতেছে না কেন? ও, এটা 6a হবে এটা। ওকে ওকে, সরি, আমি এটা এখানটা বিয়োগে একটা ভুল করছি। তাহলে এটা আসবে হচ্ছে -6a প্লাস 3b, -6a প্লাস 3b। হ্যাঁ, 6a হবে। বুঝছি সবাই এটা? তোমাদের কমেন্ট আসতেছে না? হ্যাঁ আসতেছে, ওকে। প্লাস 4b কেন হবে? এই যে মাইনাস চিহ্নের কারণে, এই মাইনাস আর এই মাইনাস যোগ হয়ে কি হয়ে যাবে, এই যে প্লাস হয়ে যাবে। পরেরটা, আচ্ছা, এখানে এই ম্যাথটা পারার জন্য তোমাদের যে হচ্ছে চ্যাপ্টার শেষে যে হচ্ছে সৃজনশীল আছে, তাই না? ওই সৃজনশীলের 15 নাম্বারের, হ্যাঁ, 15 নাম্বারের গতে একটা উপপাদ্য আছে, হ্যাঁ, ওই উপপাদ্যটা একটু, উপপাদ্যের যে আনসারটা আছে ওই আনসারটা হচ্ছে তোমাকে মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? সরি, 15 নাম্বার বা 14 নাম্বার হবে, আচ্ছা ঠিক আছে, 14 নাম্বার হইতে পারে, হয়তো 14 নাম্বারের যে গ আছে সেটার আনসারটা হচ্ছে এখানে মুখস্থ রাখা লাগবে। তাহলে আমরা যদি হচ্ছে ওই আনসারটা যদি এই অনুসারে লিখি তাহলে কি আসবে, যে পি কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে হাফ, তারপরে আসবে হচ্ছে এ বি ভেক্টর মাইনাস
সিডি ভেক্টর এরকম হচ্ছে আসবে, ঠিক আছে। তাহলে ওখান থেকে আমরা যদি হচ্ছে মান বসাই তাহলে আসবে হচ্ছে হাফ এ বি এর ভ্যালু কত 5 মাইনাস 7 এটা হচ্ছে হাফ ইন্টু হচ্ছে কত -2, তার মানে আনসার কত 1। যেহেতু এটা করলে কি আসে প্লাস চলে আসে না, তাহলে আনসার হচ্ছে কত 1 সেন্টিমিটার। না এটা ডিসি হবে না, ওই ফর্মুলার প্রমাণটা দেখে, ফর্মুলার প্রমাণটা দেখলে তোমাদের মনে পড়বে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, বুঝা গেছে সবার। এইটা হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে বলতে এইটা বোঝায়, ধরো তোমাকে বললো যে মূলবিন্দুর সাপেক্ষে হচ্ছে তোমার কোন একটা ভেক্টর হচ্ছে এরকম যে 3a বার, এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা হচ্ছে মূলবিন্দু, এই মূলবিন্দুর সাপেক্ষে তার অবস্থানটা হচ্ছে যে এইখানে, এই যে এটার মান হচ্ছে 3a, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 3a। না তোমাদের অবস্থা অত বেশিও খারাপ না। হ্যাঁ ওইকো তোমার লেখা দেখছি যে আমি হচ্ছে বিয়োগে ভুল করতেছি, হ্যাঁ তুমি হচ্ছে টুকটাক পরীক্ষায় ভুল করো, হ্যাঁ ওকে। তারপরে দেখো আমাদেরকে বলছে যে এইটার বিপরীত ভেক্টর কি হবে, মনে রাখবা যদি সবসময় বিপরীত ভেক্টর বের করতে বলে যে এ ভেক্টরের বিপরীত ভেক্টর কি হবে, এ ভেক্টরের বিপরীত ভেক্টর হবে হচ্ছে মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা কি করব, সবসময় যে ভেক্টরটা দেয়া থাকবে এটার বিপরীত ভেক্টর যদি বের করতে বলে সবসময় তার সামনে একটা কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি -5p - 3q, তাহলে এটার সামনে একটা কি দিয়ে দিব, মাইনাস দিয়ে দিব। তাহলে মাইনাস দিলে কি হবে -5p - 3q, তাহলে আসতেছে কত -5p প্লাস হচ্ছে 3q, তাহলে হচ্ছে ওই -5p প্লাস হচ্ছে 3q, এটা হচ্ছে আনসার। মানে আনসারের সময় 3qটা হচ্ছে আগে দেওয়া আছে আর কি, ঠিক আছে। বুঝছি সবাই এতটুকু। হ্যাঁ মেসেজ যাচ্ছে, তোমাদের সবার মেসেজ আমি দেখতেছি, ঠিক আছে, কিন্তু তোমরা আসলে এত বেশি স্প্যাম মেসেজ দাও যে কাজের মেসেজ হচ্ছে আর চোখে আসার টাইম থাকে না। এবার এই জিনিসটা একটু দেখো, আমরা যদি চাই বি এ ভেক্টর ইকুয়ালস টু লিখতে পারি কি মাইনাস এবি ভেক্টর, তাহলে ওইখান থেকে আমরা 3ab ভেক্টর, এই যে বি এর পরিবর্তে যেখানে দেখো 2b আছে না, তাহলে কি লিখতে পারবো -2ab ভেক্টর লিখতে পারবো। এই যে উপরে দেখো, উপরে হচ্ছে জিনিসটা এই সম্পর্কে বলে দিছি। তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে 3ab থেকে 2ab চলে গেলে কি শুধু ab থাকবে না, আর এখানে দেখো একটা কি আছে +2 আছে, তাহলে এখানেও কি আসবে একটা +2 আসবে। আর এবি ভেক্টরের ভ্যালুটা কত দেওয়া আছে x, তার মানে আনসার আসবে কত x + 2। এই যে দেখো আনসার হচ্ছে x + 2। আচ্ছা হ্যাঁ সবার মেসেজ দেখা যায় ইফতি, সবার মেসেজ দেখা যায়। ওকে, পরে দেখো এইটা বলছে পি কিউ যথাক্রমে হচ্ছে এবি আর ডিসি এর মধ্যবিন্দু, পি বিন্দুটা আর হচ্ছে কিউ বিন্দু বলছে এবি এর মধ্যবিন্দু আর হচ্ছে কি ডিসি এর মধ্যবিন্দু, বলছে পি বিন্দুর অবস্থান ভেক্টর কত। দেখো আমাদেরকে কোশ্চেনে বলে দিছে যে এ এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, বি এর অবস্থান ভেক্টর হচ্ছে বি, তাহলে সি এই যে এইটার মধ্যবিন্দু, ঠিক আছে একটু খেয়াল করো, এইটার হচ্ছে মধ্যবিন্দু আমাদেরকে কত বলে দিছে কে, মধ্যবিন্দু হচ্ছে পি, আর পি এর অবস্থান ভেক্টর জানতে চাইছে, তাহলে পি কি এক্সাক্ট মাঝামাঝি হবে, তাহলে মাঝামাঝি যেই ভ্যালুটা মানে পি এর যে অবস্থান ভেক্টরটা সেটা তাহলে কি আসবে এ বার প্লাস বি বার ডিভাইডেড বাই 2, তাহলে আনসার কত আসবে ডি। বুঝছি সবাই। আমাদের যদি এরকম মধ্যবিন্দু বের করতে বলে তাহলে আমরা কি করব, ওই দুইটার অবস্থান ভেক্টর যোগ করে ডিভাইডেড বাই 2 করে দিব। পরেরটা বলছে পিকিউ হচ্ছে এবি আর ডিসি এর মধ্যবিন্দু, মানে আগের যে উদ্দীপকটা ওটা সেম আছে, বলছে যে পিকিউ বিসি আর হচ্ছে এডি, ঠিক আছে, এই তিনটা হচ্ছে সমান্তরাল। এই যে দেখো এই বাহুটা পিকিউ যদি আমরা যোগ করে দিই এইটা আর হচ্ছে এইটা, এই তিনটা হচ্ছে সমান্তরাল, এটা অবশ্যই ঠিক আছে তাই না, দেখো তো এই তিনটা দেখাই যাচ্ছে এখানে সমান্তরাল। ওকে, এরপরে বলছে যে পিকিউ হাফ ইন্টু বিসি মাইনাস এডি, তো এই জিনিসটা হচ্ছে এখানে সম্ভব না, কারণ আমরা বলছিলাম যে এই উপপাদ্যটা তোমাদের হচ্ছে এই চিত্রটার ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য, মনে আছে এই চিত্রটা, আমরা হচ্ছে বলছিলাম এই চিত্রটার বেলায় হচ্ছে এই উপপাদ্যটা হচ্ছে প্রযোজ্য। তার মানে হচ্ছে আমাদের চিত্র যেহেতু এখানে ডিফারেন্ট, তার মানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে হবে না।
এটার বেলায় হচ্ছে কোনটা হবে, এই যে এটা হবে। এটাও কিন্তু একটা উপপাদ্য, তোমাদের টেস্ট পেপার বা হচ্ছে বইগুলোতে হচ্ছে এই উপপাদ্যটা একটু মুখস্থ রাখতে হবে। এমসিকিউটা পারার জন্য উপপাদ্যর যে রেজাল্টটা আছে ওই রেজাল্টটা হচ্ছে মুখস্থ রাখা লাগবে। তাহলে আনসার হবে হচ্ছে কত, 1 আর 3। বুঝছো সবাই? ab ইকুয়ালস টু এক্স আবার বুঝাই দিতেন। এই যে দেখো এখানে তো হচ্ছে বি ইকুয়ালস টু লেখা যায় মাইনাস এবি, তাহলে আমরা 3ab থেকে হচ্ছে 2ab বিয়োগ করলে একটা ab থাকে। ab এর ভ্যালু তো ডিরেক্ট এক্স দেওয়াই আছে, তাহলে সেই এক্স যদি আমরা বসাই দিই তাহলে আনসার কত, এক্স প্লাস 2। ঠিক আছে, এটা বুঝছি সবাই? হ্যাঁ সবার মেসেজ দেখি কিন্তু। আচ্ছা 3 নাম্বারটা বুঝাই দিতে বলতেছে। দেখো তোমার হচ্ছে এটা হচ্ছে একটা উপপাদ্য আর কি, যে 3টা রেখা যদি সমান্তরাল হয় তাহলে যে পিকিউর যে ভ্যালুটা, পিকিউর ভ্যালুটা হবে বাকি দুটা বাহুর এভারেজ। কি বললাম, যদি হচ্ছে কোনো একটা ট্রাপিজিয়াম থাকে, এগুলো হচ্ছে একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম যদি হচ্ছে তুমি এরকম এই মধ্যবিন্দুগুলো যদি তুমি যোগ করো, এই মধ্যবিন্দুর যে বাহুটা আছে এটাকে ধরো হচ্ছে আমরা ধরলাম এবি, এটা ধরলাম হচ্ছে আমরা সিডি। এই মধ্যবিন্দুর বাহু হবে হচ্ছে সমান্তরাল বাহুদের যোগফলের অর্ধেক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা উপপাদ্য আছে, তোমাদের ভেক্টরে দেখবা টেস্ট পেপার গুলোতে দেওয়া আছে, ওগুলো হচ্ছে একটু পড়বা আর কি। ঠিক আছে, ওকে পরে যাই আমরা। বলছে এম আর এন হচ্ছে বিন্দুদ্বয়ের অবস্থান ভেক্টর দেওয়া আছে, এম এন বের করতে বলছে। সিমিলার ম্যাথ তার আগে আমরা 2টা করে আসছি, তো এখানে জাস্ট আমরা হচ্ছে একটু করাই ফেলি। তাহলে এটা কি আসবে বলতো, এন মাইনাস এম হবে। তাহলে আমাদের এন এর অবস্থান ভেক্টর হচ্ছে কত দেওয়া আছে, 3a মাইনাস 2b মাইনাস এম ভেক্টর কত দেওয়া আছে, 7a মাইনাস 5b। তাহলে আনসার হচ্ছে কত আসবে, মাইনাস 4a মাইনাস 7b। তাহলে মাইনাস 4a মাইনাস 7b। ঠিক আছে, বুঝছো এতটুকু সবাই? এই কোশ্চেনটা দেখো বুঝছো কিনা। ওকে ঠিক আছে, আমরা তাহলে পরের কোশ্চেনে যাই। এইটা দেখো সবাই, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, নাহলে এই কোশ্চেনটা আসলে বোঝা যাবে না। বলছে এই পি কিউ আর হচ্ছে একটা ত্রিভুজ, যেটার হচ্ছে ডিই এফ হচ্ছে যথাক্রমে কিউ আর, আর পি এবং পি কিউর মধ্যবিন্দু হলে নিচের কোনটা সঠিক। তাহলে আমাদের একটা একটা করে ট্রায়াল দিতে হবে। তাহলে আমরা একটা প্রথমে বড় ত্রিভুজটা নেই। তাহলে প্রথম যদি হচ্ছে বড় ত্রিভুজটা নেই, ত্রিভুজ পি কিউ আর, এইটাতে আমরা যদি হচ্ছে ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে দেখবা যে কি আসতেছে, পি কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে, সরি, পি কিউ ভেক্টর প্লাস হচ্ছে কিউ আর ভেক্টর ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের পি আর ভেক্টর। কিন্তু তোমার এখানে দেখো তো কি দেওয়া আছে, আর পি ভেক্টর দেওয়া আছে। তার মানে এই প্রথমটা আমাদের হচ্ছে ম্যাচ করে নাই। প্রথমে আমরা ট্রায়াল দিলাম কি, বড় ত্রিভুজটাকে নিয়ে, যে পি কিউ ভেক্টর, এই যে পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর ইকুয়ালস টু কি হবে, পি আর ভেক্টর, ওই যে ত্রিভুজ সূত্র অনুসারে। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে আর পি, তার মানে এটা হবে না। এবার আসো হচ্ছে পরেরটা, পরেরটার জন্য আমরা প্রথমে হচ্ছে এই ত্রিভুজটা নেই। এবার আসো 2 নাম্বারটা, 2 নাম্বারটার জন্য হচ্ছে আসবে ত্রিভুজ পি কিউ, মাঝের বিন্দুটা হচ্ছে কত, ডি, পি কিউ ডি। এই ত্রিভুজে আমরা যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে দেখো তো কি আসবে, যে হচ্ছে পি কিউ প্লাস কিউ ডি ইকুয়ালস টু হচ্ছে পিডি ভেক্টর। এটাকে আমরা দিলাম হচ্ছে 1 নং সমীকরণ। ঠিক আছে, এরপরে আমরা ত্রিভুজ যদি হচ্ছে পি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে আর, এটা নেই, তাহলে ওইখান থেকে লিখতে পারবো কি বলতো, যে হচ্ছে পিডি ভেক্টর প্লাস হচ্ছে ডি আর ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আমরা লিখতে পারবো কি, পি আর ভেক্টর, এরকম লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে কয় নং সমীকরণ, 2 নং। এতটুকু বুঝা গেছে সবার? এতটুকু তো বুঝে যাওয়ার কথা। এতটুকু বুঝলে এরপর আমরা একটা কাজ করি, যে হচ্ছে 1 আর 2 হচ্ছে আমরা এবার যোগ করে দিই। 1 আর 2 এবার যোগ করার সিস্টেমটা একটু বলে দিই। দেখো এখানে কিভাবে আমরা যোগ করব, দেখো এইখানে এইটাতে হচ্ছে পিডি আছে, আবার হচ্ছে এইটাতে হচ্ছে পিডি আছে। আমরা একটা কাজ করব, যে যখন হচ্ছে যোগ করতেছি এই পাশটার সাথে এই পাশটাকে যোগ করব। 1 নং সমীকরণের এই পাশের সাথে এই পাশটাকে আমরা যোগ করব। তাহলে এই পাশ যদি যোগ করি তাহলে আনসার আসবে কত, 2 পিডি প্লাস হচ্ছে ডিআর। এবার কি করব, এই পাশটার সাথে
এই পাশটাকে যোগ করব, তাহলে এই পাশটাকে যোগ করলে আসলে দেখো কি আসতেছে, যে পি কিউ প্লাস কিউ আর প্লাস হচ্ছে কিউডি, তাই না? এরকম আসতেছে না? আসতেছে। এবার একটু খেয়াল করো এখানে জিনিসটা, যে আমাদের কোশ্চেনে এই যে কিউডি ভেক্টর আর এই যে ডিআর ভেক্টর, ঠিক আছে, কিউডি ভেক্টর আর হচ্ছে আমাদের ডিআর ভেক্টর, এ দুটো কি সমান না? কারণ হচ্ছে ডি যেহেতু মধ্যবিন্দু, তাহলে অবশ্যই এতটুকুর লেন্থ আর এই লেন্থটা কি সমান। এই দুটা লেন্থ যদি সমান হয়, তাহলে আমরা এই পাশ থেকে কিউডি আর ওই পাশ থেকে হচ্ছে ডিআর কি করতে পারি, কেটে দিতে পারি। কেটে দিলে সেইখান থেকে আমরা লিখতে পারবো যে পিডি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে পিকিউ ভেক্টর প্লাস কিউআর ভেক্টর ডিভাইডেড বাই 2। তার মানে আমাদের হচ্ছে 2 নাম্বার কন্ডিশনটা কি সত্য। বুঝছি সবাই? ওকে, এবার তুমি হচ্ছে বাসায় একটু ট্রাই করে দেখবা কি এটার সাথে সাথে সি আর ডিও হচ্ছে আমাদের সঠিক। অর্থাৎ এই প্রশ্নটার জন্য আমাদের বি সি ডি তিনটা আনসারই হচ্ছে ঠিক আছে, বাকি দুইটা হচ্ছে তোমার বাসায় কাজ রইলো এসডব্লিউ। হ্যাঁ, আমি হচ্ছে বিটাকে প্রমাণ করে দেখাই দিলাম যে বি যে সত্য, আর সি আর ডি হচ্ছে তুমি বাসায়। তো পরীক্ষার প্রশ্ন যখন এরকম দেখবা যে তিনটাই সঠিক, তুমি যে কোনো একটা অপশন দাগালেই হচ্ছে নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, কিউ আর না হয়ে পি আর হবে, পি কিউ প্লাস, আচ্ছা পি আর হবে, হ্যাঁ হ্যাঁ এটা পি আর হবে, এটা হচ্ছে একটু ভুল লিখে ফেলছি। ওকে, এটা পি আর হবে প্লাস পি আর হবে, ঠিক আছে, পি কিউ প্লাস পি আর হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক করে দিছি। যোগটা বুঝো নাই? যোগ বললাম যে যখন যোগ করব আমরা এই যে এই পাশটার সাথে হচ্ছে এই পাশটাকে যোগ করব, আর এই পাশটার সাথে হচ্ছে এই পাশটাকে যোগ করব। ঠিক আছে, মানে ক্রস যোগ করছি আর কি, করার ফলে আমরা সেখান থেকে হচ্ছে আনসারটা বের করছি। ঠিক আছে, আনসার ডিও হবে সিও হবে, তিনটাই আনসার হবে, যেখানে বলে দিছিলাম যে বিও হবে সিও হবে ডিও হবে। আমি একটা করে দিছি, বাকি দুইটা হচ্ছে তোমাদের কাজ রইলো আর কি। হ্যাঁ ওকে, পরের কোশ্চেন দেখো, বলছে এ বি হচ্ছে কত। দেখো এর স্থানাঙ্ক, এর অবস্থান ভেক্টর দেওয়া আছে হচ্ছে এ, বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে হচ্ছে বি, তাহলে সি হচ্ছে, সরি এ বি বের করতে বলছে আমাদের, তাই না? যে এ বি হচ্ছে কত হবে, তাহলে এ বি কি আমরা জানি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে কি আসবে বি মাইনাস এ আসবে, তাহলে আনসার হচ্ছে কত বি মাইনাস এ। বুঝছি? ওকে, পরেরটা বলছে যে সি বিন্দু যদি এ বি এর মধ্যবিন্দু, যে একটু আগে আমরা মধ্যবিন্দুর একটা ম্যাথ করে আসছিলাম না, তাহলে আমাদের হচ্ছে দেওয়া আছে কি যে এ বি এর স্থানাঙ্ক হচ্ছে এ, বি এরটা দেওয়া আছে হচ্ছে বি, তাহলে এদের মধ্যবিন্দু যদি হচ্ছে সি হয়, মধ্যবিন্দু যদি সি হয়, তাহলে এটা কি হবে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে বি আসবে। ঠিক আছে, হ্যাঁ নিকন তোমার নাম নিলাম। ঠিক আছে, আনসার হবে কি বি। মধ্যবিন্দুর সময় আমরা বলছিলাম যে যে দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে ওই দুইটা যোগ করে ডিভাইডেড বাই 2 করে দিব। ঠিক আছে, আরে এর আগেই তো একটা ম্যাথ করে আসলাম, এখন তোমরা জিজ্ঞেস করতেছো যে এটা কিভাবে হইলো। এখানে দেখো হচ্ছে সি যদি মধ্যবিন্দু হয়, এটা যদি হচ্ছে বি হয়, এটা যদি এ হয়, তাহলে এর মাঝ পয়েন্টে পজিশন কি হবে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হবে না, মাঝখানে হবে না? ধরো হচ্ছে তোমার একটা সংখ্যা দেওয়া আছে হচ্ছে কত 5, আর একটা সংখ্যা দেওয়া আছে কত 15, তাহলে একদম এদের এক্সাক্ট মাঝের সংখ্যাটা কত 10 না? 10 তুমি কিভাবে পাবা দেখো তো, 15 প্লাস 5 ডিভাইডেড বাই 2 কত আসতেছে 10 আসতেছে না? এই ব্যাপারটা ওই রকম। ধরো একটার অবস্থান হচ্ছে 15 আর একটার অবস্থান হচ্ছে 5, একদম মধ্যবিন্দুর ভ্যালুটা কত আসবে 10 না? এই যে 10 আমরা কিভাবে বের করছি 15 প্লাস 5 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 10, এখানে সিমিলারলি a প্লাস b ডিভাইড বাই 2। ঠিক আছে, ওকে ঠিক আছে, পরের ম্যাথে যাই আমরা। বলছে এ বি সি তিনটার অবস্থান ভেক্টর দেওয়া আছে। এবার আসো এটা হচ্ছে অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্তের একটা ফর্মুলা আমরা একটু শিখাই দিই, এটা আগের সিলেবাসে ছিল কিন্তু তোমাদের বর্তমান সিলেবাসে এটা নাই আর কি। ঠিক আছে, অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্ত জিনিসটা কি শর্টকাটে একটু বলে দিচ্ছি। দেখো ধরো এখানে হচ্ছে একটা ভেক্টরের লাইন আছে, এটা ধরো হচ্ছে এ ভেক্টর এই পয়েন্টটা, আর এটা ধরো হচ্ছে বি আর কি। হ্যাঁ, এটার অবস্থান আছে, ধর এটার অবস্থান ভেক্টর হচ্ছে এ, এটার অবস্থান ভেক্টর হচ্ছে বি।
এখন আমাদেরকে বলল যে হচ্ছে মাঝে এখানে একটা সি ভেক্টর আছে, যেটা হচ্ছে যেটার অবস্থান ভেক্টর আমরা হচ্ছে জানতে চাই, কিন্তু এই সি কি করলো, এ আর বি কে m/n অনুপাতে হচ্ছে ভাগ করছে। তাহলে কি করছে, m/n অনুপাতে কি করছে বলতো, অন্তর্বিভক্ত করছে। অন্তর্বিভক্ত করলে আমরা জানতে চাই সি এর অবস্থান ভেক্টর কত। তো এটার ফর্মুলাটা হচ্ছে এরকম, যে সি এর অবস্থান ভেক্টরের ফর্মুলা হচ্ছে m + n দেন হচ্ছে b ইন্টু m প্লাস হচ্ছে a ইন্টু n। এটা হচ্ছে সি ভেক্টরের অবস্থান ভেক্টরের ফর্মুলা। ঠিক আছে, যদি হচ্ছে কোনো একটা ভেক্টর অন্য দুইটা ভেক্টরকে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্তকারী হচ্ছে যে ভেক্টর আছে সেটার অবস্থান ভেক্টর কি, বি এম প্লাস এ, এগুলো হচ্ছে অবস্থান ভেক্টর, এরকম নিচে দাগ দিয়ে দাও আর কি। তাহলে এখন আমরা এই প্রশ্নটা মিলাই দেখো। তাহলে এবিসি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে এটা, সি বিন্দুটা দেখো এবি কে 1:2 অনুপাতে ভাগ করছে। তাহলে এটাকে আমরা যদি লিখি, এম এর ভ্যালু হচ্ছে 1, এন এর ভ্যালু কত 2। তাহলে আমরা এটাতে মান বসাই দেখো, তাহলে কি আসবে, সি ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে এম এর ভ্যালু কত 1 প্লাস হচ্ছে কত 2। তাহলে আমরা বি এর জায়গায় কি লিখবো, ছোট বি ভেক্টর, তারপর কি এম এর ভ্যালু হচ্ছে কত এখানে 1 প্লাস হচ্ছে এ ভেক্টর লিখবো ইন্টু এন এর ভ্যালু কত 2। তাহলে এখান থেকে লিখতে পারি কি 3, তার মানে কি 2a ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর। তাহলে আনসার কোনটা আসতেছে, এ কই জানো, 2a প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 3। বুঝছি সবাই এটা? আচ্ছা, এবার আসলে হচ্ছে বহির্বিভক্ত জিনিসটা কি। বহির্বিভক্ত হচ্ছে আমাদের পরের কোশ্চেন। হ্যাঁ, বহির্বিভক্ত দেখো, আমাদের হচ্ছে যদি এইটা যদি দুইটা ভেক্টর হয়, এটার অবস্থান ভেক্টর এ, বি এর অবস্থান ভেক্টর হচ্ছে বি। এখন ধরো আমাদের হচ্ছে বাইরে একটা বহির্বিভক্ত, মানে কি সিটা বাইরে থাকবে, এইটার আমরা অবস্থান ভেক্টর জানতে চাই। তাহলে বহির্বিভক্ত হলে এইভাবে হয়, এইটা হচ্ছে আমাদের এম এর ভ্যালু, এইটা হচ্ছে গিয়ে আমাদের এন এর ভ্যালু। ঠিক আছে, বহির্বিভক্ত হলে এরকম হয়, বাইরে থাকবে বিন্দুটা। অন্তর্বিভক্ত হলে সি এক্সাক্ট মাঝখানের কোনো একটা পয়েন্টে থাকবে, আর বহির্বিভক্ত হলে সি একদম কোথায় চলে যাবে, বাইরে চলে যাবে। ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আমাদের সি এর ভ্যালুটা হচ্ছে এইরকম, যে এম মাইনাস এন দেন হচ্ছে বি এম মাইনাস হচ্ছে এ এন। এটা হচ্ছে আমাদের বহির্বিভক্তের ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের বহির্বিভক্তের ফর্মুলাটা। তাহলে এটাতে আমরা যদি অ্যাপ্লাই করি, দেখো এখানে যে আমাদের কি বলছে, যে সি বিন্দুটি এবি কে 5:3 অনুপাতে কি করছে, বহির্বিভক্ত। তাহলে এম এর ভ্যালুটা হচ্ছে কত 5, এন এর ভ্যালুটা হচ্ছে কত 3। তাহলে আমরা যদি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি, দেখো তাহলে কি আসবে, যে 5 - 3। তাহলে এখানে বি হচ্ছে ঠিক থাকলো, এম এর ভ্যালু হচ্ছে কত এখানে 5, দেন মাইনাস এ হচ্ছে ঠিক থাকলো, এন এর ভ্যালু হচ্ছে কত 3। তাহলে আমাদের আনসার আসতেছে কত 5b মাইনাস হচ্ছে 3a ডিভাইডেড বাই 2। এইখানে আমাদের সঠিক আনসার নাই, সঠিক উত্তর নাই। ঠিক আছে, এখানে সঠিক উত্তর নাই, আমাদের সঠিক উত্তর হচ্ছে কত 5b মাইনাস হচ্ছে 3a ডিভাইডেড বাই হচ্ছে 2। ঠিক আছে, আমাদের এখানে সঠিক উত্তর নাই। এটা বহির্বিভক্তের কারণে মাইনাস হয়েছে, বহির্বিভক্তের কারণে মাইনাস হয়েছে। হ্যাঁ পল্লবী, আমি হচ্ছে সিলেট আসছিলাম। হ্যাঁ, এদের বোঝা গেছে সবার? এক্সামে হচ্ছে এই ফর্মুলাগুলো মুখস্থ রাখবা, রেখে হচ্ছে অ্যাপ্লাই করে দিবা, তোমাকে এর বেশি বাইরে কিছু দিবে না আর কি। হ্যাঁ, আলবিনা নিলাম তোমার নাম। পরে আসো, আমরা হচ্ছে এবার সম্ভাবনা শুরু করব। হ্যাঁ, সম্ভাবনা খুবই ইজি চ্যাপ্টার। ভাই সৃজনশীলের জন্য কোন কোন, হ্যাঁ এটা আমরা শেষে বলে দিব, সৃজনশীলের জন্য কি কি করবা। আমরা আসো এটা দেখি, বলছে 3টি মুদ্রা নিক্ষেপ করলে, তাহলে আমরা যখনই হচ্ছে এরকম বলবে, যদি তোমার পক্ষে, তোমাকে এমন কোশ্চেনই দিবে যেগুলোর হচ্ছে তুমি নমুনা ক্ষেত্র তুমি হচ্ছে লিখে ফেলতে পারবা। যেমন 3টা মুদ্রা যদি নিক্ষেপ করতে বলে, তুমি এটা নমুনা ক্ষেত্র কি লিখতে পারবা, এস ইজ ইকুয়ালস টু এইচ এইচ এইচ, তারপর কি এইচ এইচ টি, তারপর এইচ টি এইচ, তারপর টি এইচ এইচ, তাই না, এরকম আসবে। এটা গেল 4টা। তারপরে হচ্ছে টি টি এইচ, তারপরে হচ্ছে টি এইচ টি, তারপর হচ্ছে এইচ টি টি, তারপর হচ্ছে টি টি টি। এই হচ্ছে আমাদের কয়টা 8টা নমুনা ক্ষেত্র হয়। অর্থাৎ
তিনটা কয়েনকে তুমি যদি নিক্ষেপ করো কনসিকুয়েন্ট মানে পরপর আর কি একই সাথে নিক্ষেপ করো, তাহলে এই রেজাল্ট গুলো আসতে পারে। এর মধ্যে বলছে যে 3টা H পাওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে? 3টা H পাওয়ার সম্ভাবনা কত? দেখো 3টা H পাওয়ার সম্ভাবনা মাত্র একটা, তাহলে প্রবাবিলিটি অফ 3H, 3টা H পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/8। তার মানে আমাদের প্রথমটা কি ঠিক আছে। বলছে বড় জোর 2টা T পাওয়ার সম্ভাবনা। বড় জোর 2টা T পাওয়ার সম্ভাবনা, এই কথাটার অর্থ কি? তুমি হাইয়েস্ট 2টা পাবা, নাহলে তুমি একটাও পাইতে পারো অথবা নাও পাইতে পারো, কিন্তু 2-এর বেশি কখনোই পাবা না। বড় জোর 2টা T পাবা, এই কথাটার অর্থ হচ্ছে গিয়া কি, বড় জোর 2টা T পাবা এই কথাটার অর্থ হচ্ছে যে তুমি হাইয়েস্ট পাবা 2টা, একটাও পাইতে পারো আবার নাও পাইতে পারো, কিন্তু কখনোই 2-এর বেশি পাবা না। তাহলে প্রবাবিলিটি অফ 2T মানে হাইয়েস্ট 2টা T পাওয়ার সম্ভাবনা দেখো কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, তার মানে 7/8। তাহলে এটা তো 7/8 না, তাহলে এই আনসারটা মিলে নাই। তাহলে টিডিটি একটা নমুনা বিন্দু, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে হচ্ছে আনসার কত, 1 আর 3, এটা হচ্ছে আমাদের আনসার। না আমি রেগে নাই, ঠিক আছে। হ্যাঁ নাসরুল্লাহ তোমার নাম নিলাম, সালমান নিলাম, ওকে। আসিয়া নিলাম নাম, আর এতজনের নাম নিলে শেষ। বলছে খুলনা শহরে মাসে হচ্ছে 15 দিন বৃষ্টি হয়, বলছে 5 জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে। তাহলে আমরা প্রবাবিলিটি অফ 5 জুন বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি দেখো, আমাদের জুন মাসে দিন কয়টা, 30টা, এর মধ্যে বলছে 15 দিন বৃষ্টি হয়, তার মানে 15 দিন বৃষ্টি হওয়ার ডাটাটা হচ্ছে তোমার পক্ষে বা অনুকূল ঘটনা। এর মধ্যে বলছে যে 5 জুন বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে তোমার পক্ষে ঘটনা কয়টা আছে, 15টা, তাহলে আনসার হচ্ছে কত আসবে, হাফ। দেখো বুঝছো কিনা। নমুনা ক্ষেত্র পাওয়ার ফর্মুলা হচ্ছে গিয়ে ওই একটাতে কয়টা ফলাফল পাওয়া যায় ওইটা ইনটু টু দি পাওয়ার n ওইরকম আর কি, ঠিক আছে। আচ্ছা এটা দেখো, এই যে এইটা দিয়ে হচ্ছে নমুনা ক্ষেত্র পাওয়ার আমরা ফর্মুলাই করতে পারবো, ঠিক আছে। বলছে 2টি ছক্কা আর 2টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কয়টা পাওয়া যাবে, তাহলে হচ্ছে 2টা ছক্কা, তাই না, 2টি ছক্কা আর হচ্ছে কি 2টি কয়েন, ঠিক আছে। তাহলে 2টা ছক্কা হইলে আসবে হচ্ছে 6 স্কোয়ার, ও এর জন্য আসবে হচ্ছে গুণ, 2টা কয়েনের জন্য আসবে হচ্ছে 2 স্কোয়ার, আনসার হচ্ছে 144। এটা আমরা কিভাবে করলাম, আমরা জানি যে ধরো তুমি যেই ইভেন্টটা ঘটাইতে চাচ্ছ, যেমন তুমি ছক্কা যখন ঘটাবা, তুমি একটা ছক্কা মারলে হচ্ছে ইভেন্ট পাবা কয়টা, 6টা। এখন এটা তুমি কয়বার রিপিট করছো, 2বার। যদি n সংখ্যক বার রিপিট করতা তাহলে নমুনা ক্ষেত্রের পরিমাণ হতো কত, 6 টু দি পাওয়ার n। এখন যখন তুমি কয়েন টস করো, কয়েনে হচ্ছে ইভেন্ট বা ঘটনা ঘটে হচ্ছে 2টা, হয় হেড নয়তো কি টেল, তার মানে ঘটনা হচ্ছে 2টা। এখন তুমি কয়বার টস করতেছো, n সংখ্যক বার করলে এইটা। এখন দেখো এখানে কয়বার করছো, 2টা, এখানেও কয়টা, 2টা, তাই এই যে দেখো এখানে 2, এখানে 2 আমরা ইউজ করছি, ঠিক আছে। বুঝছি কিনা এটা। পরের ম্যাথ বলছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ ঘটনায় মৌলিক সংখ্যা এবং হচ্ছে বিজোড় সংখ্যা পাওয়ার হচ্ছে সম্ভাবনা কত। তাহলে একটা ছক্কা যখন তুমি নিক্ষেপ করো তখন 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে পাবা আর কি, ঠিক আছে। এখন তোমার হচ্ছে প্রথমে আসো মৌলিক সংখ্যার যে সেটটা আছে আর কি, ধরো প্রাইম নাম্বারের যে সেটটা আছে, হ্যাঁ মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, এটার সেট তাহলে কি হবে বলতো, 2 3 5। এরপরে আরেকটা আছে কি বিজোড়, বিজোড় সংখ্যার তাহলে সেটটা কি হবে দেখো, তাহলে বিজোড় সংখ্যার সেট কি হবে, যে 1 3 5। তাহলে এখন তোমার প্রাইম আর হচ্ছে বিজোড়ের মধ্যে কমন আছে কোনগুলা বলতো, 3 আর 5। তোমার কি লাগবে এই জিনিসটাই না, যে এই জিনিসটা আসার সম্ভাবনা কত, অর্থাৎ যেই সংখ্যাটা আসবে সেটা একই সাথে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হইতে হবে এবং একই সাথে সেটা কি হতে হবে, বিজোড় সংখ্যা হইতে হবে। তাহলে এই এরকম সংখ্যা আছে কয়টা, 2টা, তাহলে তোমার অনুকূল ঘটনা কয়টা, 2টা। তাহলে অনুকূল ঘটনা পাইলাম কয়টা, 2টা, বাট মোট ঘটনা কয়টা, 6টা। তাহলে আনসার হচ্ছে কত, 1/3। দেখো বুঝছো কিনা। প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাকে প্রাইম নাম্বার বলে।
ঠিক আছে, ক্লিয়ার এটা সবার? ওকে, তারপরে দেখো বলছে একটি বাক্সে লাল বল আছে 12টি, সাদা বল 16টি, কালো বল হচ্ছে 24টি। দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? আমরা প্রবাবিলিটি অফ হোয়াইট জিজ্ঞেস করছে, আমরা কি লিখি? নিচে লিখি হচ্ছে মোট বল বা মোট ঘটনা বা মোট কি বলে মোট যে ইভেন্ট, মোট ইভেন্ট আছে কয়টা? 12টা, 16টা, 24টা, যোগ করলে কত? 52টা। তুমি চাচ্ছ কি তোমার বলটা কি হোক? সাদা হোক। সাদা হওয়া মানে অনুকূলে তোমার পক্ষে কয়টা বল আছে? 16টা। তাহলে আনসার কত আসবে দেখো তো? বুঝছি, মোট ঘটনাটা হচ্ছে নিচে, উপরে হচ্ছে তোমার অনুকূল ঘটনা, তুমি যেটা চাচ্ছ সেটা কত দেওয়া আছে। বুঝছি, ওকে। এটা দেখো, এবার বলছে বল লাল না হওয়ার সম্ভাবনা বলছে। এবার কি বলছে? বল লাল যাতে না হয়। তাহলে আগে আমরা এইটা বের করি যে লাল হওয়ার সম্ভাবনা কত। আগে শুধু লাল হওয়ার সম্ভাবনা, মোট ঘটনা কত? 52, আর বল আছে কয়টা? 12টা। তাহলে আমরা 4 দ্বারা কাটাকাটি করলে 3 বাই এত, সরি 4 দ্বারা কাটলে 3 4 12 আর 4 13 52। ঠিক আছে, কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছে লাল না হওয়ার ঘটনা। তার মানে কি? পি প্রাইম অফ আর 1 মাইনাস পি অফ আর, এটা হবে না? কারণ লাল হওয়ার ঘটনা যেটা আছে সেটাকে 1 থেকে বাদ দিলেই তো কি লাল না হওয়ার ঘটনা। তার মানে হচ্ছে 1 মাইনাস 3 বাই 13, তার মানে হচ্ছে কত? 10 বাই 13। দেখো বুঝছো কিনা? ওকে, তারপরে দেখো বলছে লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের হচ্ছে এই যে লাল বা সাদা, তাহলে আগে আসো লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 12 বাই 52। সাদা হওয়ার সম্ভাবনা কত? 16 বাই 52। বা অথবা এগুলো থাকলে কি লিখতে হয়? যোগ। তাহলে হচ্ছে 52 ডিভাইডেড বাই হচ্ছে 28। তাহলে আমাদের থাকতেছে হচ্ছে এত। দেখো বুঝছো কিনা? বা অথবা থাকলে আমরা হচ্ছে যোগ চিহ্ন বসাবো, বা অথবা থাকলে যোগ চিহ্ন বসাবো। ঠিক আছে, এবং থাকলে হচ্ছে গুণ চিহ্ন বসাবো, এবং থাকলে গুণ চিহ্ন বসাবো, বা থাকলে যোগ চিহ্ন। এখানে দেখো বলছে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি দৈবভাবে নির্বাচন করা হলো, সংখ্যাটি 3-এর গুণিতক এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তাহলে আগে দেখো হচ্ছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক, 3-এর গুণিতকের কি কি সংখ্যা আছে বলতো? 3-এর গুণিতক আছে হচ্ছে 3, 6, 9, 12, 15, আর কি আছে? 18। আর মৌলিক আছে কি কি বলতো? মৌলিক আছে হচ্ছে 2, 3, 5, 7, 13, 17, আর হচ্ছে কত? 19, তাই তো? এবার এটাকে ধরলাম হচ্ছে এ সেট আর এটাকে ধরলাম হচ্ছে বি সেট। তাহলে আমাদের কি লাগবে বলতো? এবং তার মানে হচ্ছে কি কমন আসতে হবে। তার মানে এ ইন্টারসেকশন হচ্ছে বি। তাহলে এদের যদি মধ্যে যদি আমি কমন নিতে চাই, তাহলে দেখো কমন কে আছে? শুধু 3 আছে না? এছাড়া কি আর কেউ কমন আছে? তাহলে এটা আনসার হচ্ছে কত? 3। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি তাহলে কত? 1/20। দেখো এটা বুঝছো কিনা? মাইনাস কখনো হয় না প্রবাবিলিটিতে। মাইনাস হয়েছে তখনই যখন না হওয়ার সম্ভাবনা বলে, তখন আমরা ওইখান 1 থেকে আমরা মাইনাস করি। ঠিক আছে, প্রবাবিলিটি যখন হচ্ছে বলে না হওয়ার সম্ভাবনা, বল না হওয়ার সম্ভাবনা, ছক্কা 6 না ওঠার সম্ভাবনা, না হওয়ার যখন কথা বলে তখন আমরা 1 থেকে মাইনাস করি। ঠিক আছে, ঠিক আছে, এটা দেখো এটা বুঝছো কিনা? পরের ম্যাথে আসো। বলছে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে বড় জোর একটি টি আসার সম্ভাবনা কত? বড় জোর একটা টি মানে কি? হয় একটা টি আসবে নাহলে আসবে না। একটা টি এর বেশি আমি কোনোদিনও পাবো না। হয় একটা টি পাবো নাহলে কি পাবোই না। ঠিক আছে, হয় একটা টি পাবো নাহলে কি পাবোই না, এর বেশি কখনো আসবে না।
তাহলে এমন হচ্ছে সম্ভাবনা কোণ। তো তার আগে আমরা যদি একটু হচ্ছে ইটা লিখে ফেলি, ওই নমুনা ক্ষেত্রটা। ঠিক আছে, তারপরে হচ্ছে ওকে, তাহলে আমাদের জিজ্ঞেস করছে হচ্ছে একটা টি আসার সম্ভাবনা, একটা বা হচ্ছে এর কম আসবে। তাহলে এইটা, 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 চারটা। তার মানে হচ্ছে 4 বাই কত 8, তাহলে আনসার কত হাফ। দেখো বুঝছো কিনা। বুঝা গেছে এটা, যে আমাদের হচ্ছে এগুলোর কোনো শর্টকাট নাই, ম্যাথই তো 2 লাইনের, এটার আবার শর্টকাট খুঁজতেছো। ওকে, এইচএস যাইতে হবে, কারণ আমাকে এখানে বলছে বড় জোর। বড় জোর হচ্ছে একটা, বড় জোর একটা মানে টি আসতেও পারে, টি আসলে আসবে সর্বোচ্চ একটা, নাহলে আসবে না। বড় জোরের কথা হচ্ছে এইটা। ঠিক আছে, এবং মানে হচ্ছে গুণ। দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কত। এই দেখো, একটা মুদ্রা নিক্ষেপ করলে তোমার ফলাফল আসার চান্স কত 2, কিন্তু তুমি কয়বার নিক্ষেপ করছো বলো তো, বা কয়টা মুদ্রা নিক্ষেপ করছো 2টা, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে কত আসবে 2 স্কোয়ার, তাহলে আনসার কত 4। ম্যাথ যদি আচ্ছা আলিফ ইশতিয়াক তোমার হচ্ছে বুঝতেছি, সবাই হচ্ছে সম্ভাবনার আরো যে সিকিউর ম্যাথ গুলো সেখানে হচ্ছে কমেন্টে লিখতেছো আর কি, কিন্তু কমেন্টে আসলে এত কোশ্চেন লিখলে আমার পক্ষে তো আসলে আনসার করা একটু টাফ। তো সেই হিসাবে সবাই একটু এমসিকিউ গুলো একটু মনোযোগ দিয়ে দেখো। বলছে দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করলে একই ফলাফল পাওয়ার চান্স কত। একই ফলাফল বলতে কি বোঝাচ্ছে, যে প্রথমে আমরা যদি হেড পাই পরেও হেড পাবো, প্রথমে যদি টেল পাই পরেও আমরা টেল পাবো। তাহলে দুটা মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি, এইচ এইচ তারপরে কি এইচ টি পাইতে পারি, অথবা টি এইচ পাইতে পারি, অথবা টি টি পাইতে পারি, টি টি পাইতে পারি আমরা, তাই না? তাহলে এখন দেখো তো, একই ফলাফল পাইছি কয়টাতে, 2টাতে, আর আমাদের টোটাল ফলাফল কত 4, তাহলে আনসার কত আসতেছে হাফ। বুঝছি, তাহলে আনসার কত হাফ। বুঝা গেছে এটা। ওকে, পরে বলছে যে রফিকের খুলনা হতে রাজশাহী যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/5, রাজশাহী তো রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 6/7। বলছে রফিকের খুলনা হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা বলছিলাম না যাওয়ার সম্ভাবনা হলে 1 মাইনাস করে দিব। তাহলে দেখো, এই যে খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা কত 4/5, তাহলে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে কত 1 মাইনাস 4/5, তাহলে আনসার হচ্ছে কত 5 মাইনাস 4 ডিভাইডেড বাই 5, তাহলে আনসার হচ্ছে কত 1/5। ঠিক আছে, পরেরটা বলছে সেম উদ্দীপক, যে রাজশাহী খুলনা থেকে বাসে যাবে, ঠিক আছে, কিন্তু সে রাজশাহী হতে রংপুর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। একটা হচ্ছে বাসে যা আছে ওটা ঠিক, কিন্তু না যাওয়ার সম্ভাবনা। তাহলে একটা হচ্ছে দেখো, রাজশাহী থেকে বাসে তো সে যা আছে তাতেই যাবে, তার মানে হচ্ছে 4/5 প্রথমটা ঠিক আছে, ইনটু, কিন্তু পরের বার এখানে আমাদের বলা আছে রাজশাহী থেকে রংপুর সে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 6/7, কিন্তু কোশ্চেনে বলছে না যাওয়ার প্রবাবিলিটি কত। তাহলে ইনটু হবে 1 মাইনাস 6/7, তাহলে হচ্ছে 4/5 ইন্টু 1/7, তাহলে হচ্ছে 35/4/35। বুঝছি এটা। তোমরা এত কমেন্ট, আচ্ছা কিন্তু বললে, কিন্তু বললেও মাল্টিপ্লাই করবো, এই যে কিন্তু, কিন্তু এবং এগুলা বললে হচ্ছে গুণ করব, অথবা বা, অথবা বা হচ্ছে বা, এগুলা বললে হচ্ছে আমরা যোগ করব। এই কথাটা মনে রেখো, ঠিক আছে, এই কথাটা মনে রেখো একটু। ওকে, তারপরে দেখো বলছে 50 জন লোকের রক্ত গ্রুপ দেওয়া আছে, 10 জনের হচ্ছে এ প্রকার, 12 জন বি, 13 জন হচ্ছে ও, 15 জন হচ্ছে এ বি। বলছে একজন লোকের বি প্রকারের রক্ত থাকার সম্ভাবনা কত। তাহলে আমাদের মোট রক্ত দেওয়ার লোকজন আছে 50, বাট আমার লাগবে হচ্ছে বি প্রকার। বি প্রকার আছে কয়জনের 12 জনের, তাহলে হচ্ছে এই যে এটা, তাহলে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 6/25।
দেখো বুঝছো কিনা, ও বললেও সেম গুণ হবে, ও বললেও গুণ হবে, ও এবং কিন্তু এগুলো বললে গুণ হবে। ঠিক আছে, হচ্ছে এতটুকু। পরে দেখো, পরে বলছে একজন লোক এবি প্রকারের রক্ত না থাকার সম্ভাবনা কত। তাহলে আগে হচ্ছে আমরা থাকার সম্ভাবনাটা বের করি। থাকার সম্ভাবনা হচ্ছে কত আমাদের, এখানে হচ্ছে 50, আর উপরে এবি থাকার সম্ভাবনা হচ্ছে কত 15। 5 দ্বারা করলে হচ্ছে 3, 5 দ্বারা করলে হচ্ছে 10। কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছে না থাকার সম্ভাবনা, তাহলে কি হয়ে যাবে পি প্রাইম, তার মানে 1 - 3/10। তাহলে আনসার কত 7/10। দেখো বুঝছো কিনা। তাহলে আমাদের যখন না থাকার সম্ভাবনা বলবে তখন আমরা কি করব, থাকার সম্ভাবনাটা আগে বের করব, পরে 1 থেকে সেটাকে আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, আর ভাইয়া কি হবে বললে, যোগ হবে হচ্ছে অথবা বা বা এরকম কথাবার্তা বললে, যে এইটা অথবা ওইটা, এইটা বা ওইটা, এই টাইপের কথা বললে হচ্ছে তখন যোগ হবে আর কি। ঠিক আছে, বলছে 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে একটি সংখ্যা দৈবভাবে নির্বাচন করা হলো, নির্বাচনের সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার চান্স কত। দেখো 11 থেকে 20-এ টোটাল সংখ্যা আছে কয়টা, 10টা। এবার আসলে মৌলিক সংখ্যা কে কে আছে, 11, 13, 17 আর 19। তাহলে সংখ্যা আছে 10টা, তোমার পক্ষে ভোট দিচ্ছে 4 জন, তাহলে আনসার কত 2/5। ঠিক আছে, মানে আমাদের হচ্ছে 10টা সংখ্যা হচ্ছে সম্ভব 11 থেকে 20 পর্যন্ত। এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কে কে, 11, 13, 17, 19, 4টা। ঠিক আছে, বাইনারি নাম্বার এখানে কি করো তোমরা, আইসিটি ক্লাসে ওটা জিজ্ঞেস করো, বাইনারি নাম্বার আমাকে জিজ্ঞেস করে লাভ আছে। বলছে নির্বাচিত সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, 2 অথবা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলা কি কি আছে বলতো, 12, 14, 16, 18, 20। আর 3 দ্বারা বিভাজ্য কে কে আছে বলতো, 3 দ্বারা আছে হচ্ছে 12, 15, 18। এটাকে আমরা দিলাম এ সেট, এটাকে দিলাম হচ্ছে আমরা বি সেট। যখন হচ্ছে অথবা বলবে তখন আমরা ইউনিয়ন করে দিব। যখন হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র হুবহু দেয়া থাকবে তখন আমরা হচ্ছে এবং আর গুণ মানে যখন হচ্ছে নমুনা ক্ষেত্রটা এরকম স্পেসিফিক বলা থাকবে তখন আমরা এবং কিন্তু এগুলো থাকলে হচ্ছে আমরা কি করব, ইন্টারসেকশন করব। আর বা অথবা এই কথাগুলো থাকলে হচ্ছে আমরা ইউনিয়ন করব, যখন হচ্ছে নমুনা ক্ষেত্রে এরকম স্পেসিফিক উল্লেখ থাকবে। আর যখন তোমার সম্ভাবনা হচ্ছে ফ্র্যাকশন আকারে থাকবে, যে 5/6, 2/7 এই টাইপের থাকবে, তখন এবং থাকলে হচ্ছে গুণ হবে, অথবা থাকলে হচ্ছে যোগ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন ইউনিয়ন যদি করি তাহলে সবাই চলে আসবে না, তাহলে কে কে আসবে 12, হ্যাঁ ঠিক আছে 12, তারপর হচ্ছে 14, 15, 16, 18, 20। তাহলে তোমার পক্ষে ভোট দিচ্ছে 1, 2, 3, 4, 5, 6 জন। আর টোটাল নাম্বার আছে 10টা, তাহলে 2 দ্বারা করলে 3/5। বুঝা গেছে, মৌলিক সংখ্যাগুলো মনে রাখার কোনো শর্টকাট, মৌলিক সংখ্যা মনে রাখা হচ্ছে তুমি কোনো কিছু দ্বারা ভাগ করতে পারবা না, এটা করা ছাড়া আর কোনো শর্টকাট টেকনিক নাই আমার কাছে। পরের কোশ্চেন দেখো, বলছে আহ ঢাকা থেকে কুমিল্লা বাসে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা, আর বাসে না যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এটা। পরে আবার কুমিল্লা থেকে সিলেটে ট্রেনে না, আবার ট্রেনে এটা, আবার কুমিল্লা বাসে না গিয়ে সিলেটে যাবে ট্রেনে, আবার সিলেটে আবার ট্রেনে না যাওয়ার প্রবাবিলিটি, এগুলো হচ্ছে দেওয়া আছে। আমরা কোশ্চেনটা পড়ি। বলছে কুমিল্লা বাসে যাবে না এবং সিলেটে আবার হচ্ছে ট্রেনে যাবে। তাহলে দেখো কুমিল্লা বাসে না যাওয়ার প্রবাবিলিটি কত, 4/7। মাঝে একটা এবং আছে এই জন্য গুণ। তারপরে সিলেটে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, সিলেটে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/9। তাহলে আমরা যদি গুণ করি 63/16। এখানে মাল্টিপ্লাই বুঝবো কিভাবে, এই যে দেখো এই যে এবং থাকলে হচ্ছে গুণ হবে। যদি এমন হইতো যে এখানে কি দেওয়া আছে বা, তাহলে আমরা কি লিখতাম, এখানে যোগ দিয়ে দিতাম। ভাগ হয় না প্রবাবিলিটিতে, কখনো ভাগ হয় না, ভাগ তো আমরা প্রবাবিলিটি করেই বের করি, প্রবাবিলিটি মানেই তো ভাগ, এটার মধ্যে আবার কি ভাগ করবা। ঠিক আছে, ওকে পরেরটা। ও আমাদের মোটামুটি হচ্ছে
ক্লাস শেষ। আচ্ছা, তোমাদের জন্য আরেকটা নিউজ হচ্ছে যে সামনে তো তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষা। তো মোটামুটি এতদিন যাই পড়াশোনা করছো, এখন পড়াশোনার যে কই ঘাটতি আছে এটা তো বোঝা লাগবে, তাই না? এটা বোঝার জন্য একটা লিটমাস টেস্ট বলে আর কি, এটাকে হচ্ছে বলে বেশি বেশি করে মডেল টেস্ট দেওয়া আর কি। ঠিক আছে, তুমি যত বেশি মডেল টেস্ট দিবা তোমার অত বেশি হচ্ছে ভুলগুলা ধরা পড়বে আর কি। ঠিক আছে, তো সেই হিসাবে হচ্ছে উদ্বাসের আমাদের হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রাম আবার চলে আসছে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে নিজেদের ভুলগুলা বোঝার জন্য সবচেয়ে ভালো হয় কি মডেল টেস্টে ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে অবশ্যই অফলাইনে ভর্তি হবা। আমি কখনোই বলি না যে অনলাইনে পরীক্ষা দাও। অনলাইনে পরীক্ষা দাও কখনোই ফিজিবিলিটি না, কারণ তোমার বোর্ড পরীক্ষা অনলাইনে হবে না। বোর্ড পরীক্ষা অনলাইনে হলে আমি অনলাইনেই বলতাম যে অনলাইনেই পরীক্ষা দাও। বোর্ড পরীক্ষা যেহেতু অফলাইনে হবে, তুমি অবশ্যই মডেল টেস্টটা অফলাইনে দিবা। তোমার কাছের যেখানে ব্রাঞ্চ আছে উদ্বাসের সেখানে হচ্ছে গিয়ে ভর্তি হবা। আর ভর্তির যে ডিটেলস আছে বা হচ্ছে রুটিন কখন কয় তারিখ হবে, পেমেন্ট কত বা এটার ফিস কত আছে, সবগুলো হচ্ছে জানার জন্য একটা লিঙ্ক দেখবা তোমাদের হচ্ছে কমেন্ট বক্সে আমি দিয়ে দিব আর কি এখনই। ঠিক আছে, হচ্ছে লিঙ্কটা হচ্ছে এখনই দিয়ে দেওয়া হবে তোমাদেরকে, যে এটার মধ্যে হচ্ছে তোমরা গেলে সবকিছু ডিটেলস পেয়ে যাবা, যে হচ্ছে আহ এটার ফিস কত আছে, রুটিন কিভাবে, পরীক্ষা কয়টা হবে, এই আর কি, কয় তারিখ পর্যন্ত হবে আর কি। ঠিক আছে, আচ্ছা এবার নাম নেই। সায়েম, জাহেদ, রাফিন, সাজেদ, এশা, রাহিদ, লামিয়া, খাদিজা, নাহিয়ান, সাজিদ, মোনায়েম, আফনান, আর কে কে আছো বলো। নাম নেওয়ার সব নাম নিয়ে নিছি আর কি মোটামুটি। ঠিক আছে, ওকে। এবার বলো তোমাদের এমনিতে কোনো পার্টিকুলার কোশ্চেন আছে এই নিয়ে, আজকের ক্লাস নিয়ে? কোশ্চেনও তো শেষ নাই, ওটা তো আমি জানি, কিন্তু হচ্ছে আলতু ফালতু কোশ্চেন না, জাস্ট হচ্ছে একজন লিখতেছে কামাবিঙ্গা, তোমার নাম নিতে নিতেই তো তোমার কমেন্ট চলে যায় উপরে। শাকিল, তুবা, ইবা, নওরিন, লামিয়া, আসির, ইফতি, অর্ণব, অভিজিৎ। ভাই অনেকের নাম নিছি, নাম নিয়ে আসলে শেষ করতে পারবো না, কারণ একের পর এক তোমাদের নাম চেঞ্জ হয়ে যায়, কমেন্ট আস্তে আস্তে নাম চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে কি বলে, সবাই হচ্ছে উদ্বাস মডেল টেস্টে ভর্তি হয়ে যাবে আর কি। এটা হইলে তোমার জন্য আসলে তোমার নিজের ভুলগুলা ধরা হচ্ছে খুব বেশি সহজ হবে আর কি। ঠিক আছে, সিকিউর জন্য হচ্ছে আমি দুই একটা চ্যাপ্টারের কথা বলে যাই। একটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন পড়বা, তারপরে হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার যেটা ত্রিকোণমিতি মাস্ট পড়বা, তারপরে হচ্ছে তুমি আহ স্থানাঙ্ক জ্যামিতিটা চ্যাপ্টারটা পড়বা, এরপর হচ্ছে সম্ভাবনা পড়বা, আর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি পড়বা। এগুলা থেকে পুরো একদম সলিড নাম্বার উঠানো যায়। ঠিক আছে, এগুলো পড়লে একদম শিওর একটা করে কমন পাবা। বাকি তো পড়বা, এটা তোমার ইচ্ছা, বাট এখানে যে 5টা, তোমার তো 5টা সিকিউ দেওয়া লাগবে না, 5টার জন্য এই 5টা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 5টা থেকে আসবেই একদম। ঠিক আছে, এই 5টা থেকে 5টা একদম আসবে। ভেক্টর আমি বলি সবসময় অ্যাভয়েড করবা। ভেক্টর আর জ্যামিতি এই দুইটা টপিক থেকে তুমি চেষ্টা করবা সৃজনশীল না দেওয়ার জন্য। আর যদি একেবারেই কোনো উপায় না থাকে তখন সেটা আলাদা হিসাব, বাট আমি তোমাকে সবসময় প্রেফার করতেছি যে তুমি কখনোই জ্যামিতি এবং ভেক্টর হচ্ছে আনসার করবা না। ঠিক আছে, যার যদি সহজ লাগে সেটা করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর নাম নিতে পারবো না ভাই, মুখ ব্যথা করতেছে অলরেডি তোমাদের নাম নিতে নিতে। ঠিক আছে, তো আর যদি কোনো কোশ্চেন না থাকে মোটামুটি আজকে আমরা হচ্ছে ক্লাস শেষ করব। তো সবাই হচ্ছে মডেল টেস্টের ব্যাপারটা আহ, ভেবে ভর্তি টর্তি হয়ে যাও ডিটেলসটা দেখে। ঠিক আছে, তো আবার হয়তো মডেল টেস্টের হচ্ছে টুকটাক ক্লাস থাকবে আমাদের, সলভ ক্লাস, সেখানে হয়তো তোমাদের সাথে আবার দেখা সাক্ষাৎ হইতে পারে আর কি। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ মাসুদ ভাইয়াকে। তো ডিয়ার স্টুডেন্টস, তো যেটা আর কি, যে তোমাদের মডেল টেস্টে ভর্তি শুরু হয়ে গিয়েছে, এখনো রুটিনটা পাবলিশ হয়নি। তো যারা ভর্তি হতে ইচ্ছুক এই মডেল টেস্টে, এসএসসি 2024 মডেল টেস্টে, তোমরা আহ, দ্রুত তোমাদের নিকটস্থ কোনো ব্রাঞ্চ যদি থাকে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো এবং ভর্তি হয়ে যেতে পারো। আর তোমাদের রুটিন পাবলিশ হলে তোমরা তো অবশ্যই আগে জানবা, কারণ আমাদের ক্লাস তো চলছেই। তো আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। হ্যাঁ, আর তোমাদের তো এখন একটা ডিসকাউন্ট চলছে, যে তোমাদের কোর্স ফি যেটা আছে 9,000 টাকা, তো তার থেকে 1,000 টাকা ডিসকাউন্ট চলছে।
তো এটা সীমিত সময়ের জন্য যদিও, তো এর মধ্যে ভর্তি হয়ে যাওয়াটাই আর কি ভালো। আর এই কোর্সের সাথে তোমাদের থাকছে হলো অধ্যায়ভিত্তিক পরীক্ষা 30টি থাকবে, তারপর ফাইনাল সলিউশন ক্লাস থাকবে 7টি, ফাইনাল মডেল টেস্ট 12টি, হ্যাঁ, প্রিন্টেড বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক থাকবে। পরীক্ষা ভিত্তিক সলিউশন বুক থাকবে তোমাদের, আবার 200+ প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস আর কি। হ্যাঁ, মাস্টার ক্লাস তোমাদের দিয়ে দেওয়া হবে, এটাই আর কি। আর সার্বক্ষণিক কিউএনএ সেবা তো তোমরা পাচ্ছই সাথে। আমরা এনরোল করা আছে। আমি কি পরে নিউ ক্লাস পাবো নাকি 2023-এর গুলা? না না, তো তোমরা অবশ্যই নিউ ক্লাস গুলোই পাবা, আলভিনা। হ্যাঁ, সলিউশন ক্লাস তো থাকবে বেশি। কেমিস্ট্রির কেমিস্ট্রির কম্পিটিশন কবে হবে? কেমিস্ট্রি তোমাদের এসএসসি কেমিস্টার যেটা আছে, তো সেটার এখন ওইভাবে, আচ্ছা, পরীক্ষার তারিখ হলো 20 অক্টোবর। হ্যাঁ, এটা 20 তারিখে শুরু হবে, অক্টোবর মাসের। আচ্ছা, আমাদের একটু উদ্ভাস.com যে ওয়েবসাইটটা আছে, তোমরা সেখানে গিয়ে যদি একটু দেখো, তাহলে সেখানে বিস্তারিত অনেক কিছু দেওয়া থাকে। তো তো সেটা তোমাদের ভালো হবে আশা করি। হ্যাঁ, সলিউশন ক্লাস অবশ্যই লাইভ হবে নিশি। ভর্তি কি ব্রাঞ্চে কি হতে হবে নাকি অনলাইনে? অনলাইনে তুমি চাইলে হতে পারো, সমস্যা নেই। অ্যাড কোর্স থেকে তোমার এই আইডি থেকে অ্যাড কোর্সে গিয়ে তারপর তুমি অ্যাড করে নিতে পারো। পেমেন্ট হলো আপাতত 9,000 টাকা। 9,000 টাকা থেকে তোমাদের 1,000 টাকা ডিসকাউন্ট চলছে। সীমিত সময় বলতে ক্লাস শুরু হওয়ার আগ আগ দিয়েই ভর্তি হওয়াটাই ভালো। হুট করে দেখা গেল যে আবার বলবে যে মানে ডিসকাউন্টটা অফ। টাইম চেঞ্জ করার বিষয়ে নিহাল তাহলে ব্রাঞ্চে গিয়ে কথা বলতে হবে এইটাতে। আর মানে এইটাতে না, তোমাদের মডেল টেস্টের যদি কোনো কিছু যদি তুমি অফলাইনে যদি টাইম চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে। কিন্তু আমাদের এই বর্তমানে যে ক্লাসটা আছো, মানে বুস্টার কোর্সে, তো এইটার টাইম একটাই। মডেল টেস্ট কতদিন হবে এটা রুটিন পাবলিশ হলে বলতে পারবো জিহাদ। হ্যাঁ, আর এই আপডেট তোমাদের আমরা কাল পরশুর মধ্যেই বলে দেবো। হ্যাঁ, আপাতত এতটুকুই জানো যে তোমাদের ভর্তি চলছে, তোমরা ভর্তি হলে ভর্তি হয়ে নাও। আর বিস্তারিত সবকিছু আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইনশাল্লাহ বলবো। তো আপাতত যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হতে পারো, এটাই আর কি। তো এখন আর আপাতত মডেল টেস্ট সম্পর্কিত কথাবার্তা আমরা বাদ দিয়ে এখন আপাতত আর একটা কথা বলি, সেটা হলো যে ক্লাসের কোনো বিষয়ে যদি তোমরা বুঝতে না পারো, তো সে বিষয়টা হলো যে তোমাদের রেকর্ডেড ক্লাস তো থাকেই, সেটা একটু কষ্ট করে একটু টেনে টেনে দেখলেও তোমরা পারবা, যত খুশি ততবার। আর আশা করি রেকর্ডেড ক্লাস তোমাদের এমন নেট কানেকশনের জন্য ঘোলা প্রবলেম বা এমন কোনো প্রবলেম থাকে না। তো তোমাদের দেখতে অনেকটা কমফোর্ট ফিল করবা তোমরা আর কি। অফলাইনটা কি অনলাইন করা যাবে? অফলাইন অনলাইন দুইটাতেই হবে, তোমার যেটা ইচ্ছা, তুমি যেটাতে ভর্তি হতে ইচ্ছুক থাকো। আচ্ছা, লিংক ওপেন হয় না, লিংক হয়তো একটু প্রবলেম হয়েছে। তো তুমি আমাদের উদ্ভাস.com-এ যদি ঢোকো ওয়েবসাইটে, তো সেখান থেকে তুমি দেখে নিতে পারবা যে এসএসসি 2024 মডেল টেস্ট অনলাইন, অনলাইন অফলাইন দুইটারই দেওয়া আছে। তো ঠিক আছে, ঘুরে ফিরে তোমাদের আমরা কালকে বা পরশুদিন এই জিনিসটা নিয়ে আরো একটু বিস্তারিত কথাবার্তা বলবো। তো আচ্ছা, রেকর্ড ক্লাস থাকবে তোমাদের বোর্ড এক্সাম পর্যন্ত থাকবে। হ্যাঁ, আমরা তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য শেষ পর্যন্ত। তো সকলে ভালো থাকো। জিহাদ, বোর্ড এক্সাম মানে বুঝতে পারছো তো তোমাদের কোন এক্সাম? এসএসসি এক্সাম আর কি। তুমি আবার লেখলা তো, এই জন্য একটু বুঝিয়ে দিলাম। ভর্তির শেষ সময় কবে? ভর্তির সব কাল পরশু কথা বলবো। হ্যাঁ, নেক্সট নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো আমরা এই বিষয়ে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।